আপনার কাছে এই ভিডিওটা পৌঁছেছে তার মানে আপনার ভাইয়া কালকের ফিজিক্স এক্সামের জন্য অনেকে সকালে দেখতেছেন, অনেকে রাতে দেখতেছেন, অনেকে একটু পরীক্ষার একটু আগে দেখতেছেন। তাহলে ভাই আপনার ফিজিক্সে পাশ করার জন্য এই ভিডিওটাই হলো দ্য লাস্ট চান্স। এরপরে আর কোনো সুযোগ নাই। আপনার ভাই প্রিপারেশন মোটামুটি হোক, খুবই খারাপ হোক, খুবই ভালো হোক, কিন্তু আজকে আমরা এই একটা ক্লাসে আমাদের ফিজিক্সের যতগুলা থিওরি আছে, সেটা এমসিকিউ রিলেটেড হোক, সেটা সিকিউ রিলেটেড হোক, সব কিছু আমরা শেষ করাই দিব। ঠিক আছে? তাহলে চলেন ভাই আমরা কথাবার্তা না বলে শুরু করি। আমি আপনাকে আবারও বলি যে এই ক্লাসটা আপনার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, কারণ আমরা সবচেয়ে কম টাইমে আপনার পুরো সিলেবাসটা আমি রিভাইজ দেওয়া দেবো। এর থেকে কম টাইমে এত ডিটেইলসে প্রতিটা কনসেপ্ট, প্রতিটা ফর্মুলা, প্রতিটা গ্রাফ মনে রাখা পসিবল ছিল না। ঠিক আছে? তাহলে আমরা কথাবার্তা না বলে শুরু করি। যে যখনই ভিডিওটা দেখতেছেন না কেন, প্লিজ প্লিজ পরীক্ষায় যাওয়ার আগে ক্লাসটা দেখে যাবেন প্লিজ। ঠিক আছে? মাত্র 1.5 ঘন্টা বলতেছি, আমি আপনাকে আবারও বলি আপনার প্রতিটা মিনিট অর্থিত হবে। তো ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলি, আমাদের নিচে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে জয়েন করে রাখেন। ওটা আমাদের কমিউনিটি আর কি। এবং একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেটাও একটু জয়েন করে রাখেন। ঠিক আছে? কোনোদিন জয়েন করতে বলে নেই, বাট আজকে বলতেছি। এবং আপনার কোনো বন্ধু যদি বন্যাতে বিপদে পড়ে, তাহলে তাকে ক্লাসটা ডাউনলোড করে হলেও বা পাঠায় দেওয়ার ব্যবস্থা করেন, বা কল দিয়ে হলে বললেন যদি যার কাছে নেট নাই অ্যাটলিস্ট এমবি কিনে হলেও যাতে ক্লাসটা ডাউনলোড করে সে যাতে শেষ করে যেতে পারে, কারণ তার কাছে এই 1.5 ঘন্টার ভিডিওটা একটা লাস্ট চান্স, এরপর সে আর কোনো সুযোগ পাবে না। এবং আরেকটা কথা, এখানে যতগুলো ম্যাটেরিয়াল আমরা আজকে ইউজ করব, ঠিক আছে, যতগুলো আপনাদের পিডিএফ আপনার আছে, প্রতিটা পিডিএফ এর লিঙ্ক নিচে দেওয়া আছে। আমি জানি যাদের ভাই নেটের কোনো সমস্যা নাই তারা ডাউনলোড করে ফেলবেন, আর যাদের নেটের সমস্যা তারা জাস্ট ক্লাসটা দেখেন, তাইলেই হবে। বেশি হলে স্ক্রিনশট নিয়ে রাখেন, দ্যাটস ইট। ঠিক আছে? যেহেতু আপনি ডাউনলোড করতে পারবেন না, ফাইলগুলো বড়, লোড যদি হইতে সমস্যা নাই, তাহলে ফোনের কর্নারে দেখবেন 3 কর্নারে একটা ডট পাবেন, সেই ডট থেকে ডাইরেক্ট ডাউনলোড করবেন। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। তো সবার আগে ভাই ভেক্টর। ওকে, আমরা সবগুলা 1.5 ঘন্টার মধ্যে শেষ করার ট্রাই করবো। আচ্ছা, সবার আগে শুরু করি। তো ভাই সবার আগে আপনাদের ভাই সবার আগে ভাই ভেক্টর স্টার্ট হবে কি আপনার স্কেলার এবং ভেক্টর নিয়ে। আমরা সবাই জানি ভৌত রাশি ভাই দুই প্রকার, স্কেলার ভেক্টর। ভেক্টরে কিভাবে আপনার মান আছে, দিক থাকে, এবং স্কেলারে কিভাবে আপনার মান থাকে, কিন্তু ভাই দিক আমরা এখানে কনসিডার করি না। এখান থেকে এক ধরনের এমসিকিউ আসে যে নিচের কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর। এগুলো ভাই খুবই বেসিক লেভেলের কোশ্চেন। আপনার যদি ফিজিক্স ফার্স্ট সম্পর্কে হালকা পাতলা আইডিয়া থাকে আপনি বুঝতে পারবেন। যেমন কি বিভব আপনার স্কেলার রাশি, প্রাবল্য আপনার কি ভেক্টর রাশি, কারণ কি ত্বরণের কথা বলতেছে, প্রাবল্য মানে কি ত্বরণ, তাই না? এরকম ধরনের বেসিক কিছু ডিসকাশন করে। তড়িৎ প্রবাহ মানে কি আপনার স্কেলার রাশি। তারপর আপনার যদি বলে সান্দ্রতা কি রাশি, ভাই আপনার স্কেলার রাশি। সো এইগুলা ভাই আপনাদের খুবই ইজিলি পারা যাবে, এবং এরকম টাইপের এমসিকিউ এখান থেকে করে। তারপর যদি আমরা ভাই আসি ভেক্টরের প্রকাশ নিয়ে কথা বলতে, একটা ভেক্টরকে ভাই কিভাবে প্রকাশ করা হয়, তার মান দিয়ে, তার দিক দিয়ে, তার মান দিয়ে, তার দিক দিয়ে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, একটা মান বের করা হয় কিভাবে, রুট ওভার করে প্রতিটার যে সহগ আছে প্রতিটা সহগের কিভাবে আপনার স্কোয়ার করে যোগ করে দেন রুট করে দেওয়া হয়। এখানে যে আপনি এই ক্যাপটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় কি একক ভেক্টর। আপনাকে যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে দিতে বলতে পারে, তাহলে আপনি একক ভেক্টর কেমনে বের করবেন, সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিবেন। খুবই বেসিক কথাবার্তা। তার মধ্যবর্তী কোণ কিভাবে বের করে, মাথার সাথে মাথা রাখে, পায়ের সাথে পা রাখে। যেমন দেখেন এখানে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত, থিটা। তাই আমি বুঝতে পারতেছি এটা ভাই আসলে অ্যাঙ্গেল কত হবে। এটাকে আমি সাইডে সরাই নিয়ে যাব, সাইডে সরাই নিয়ে গেলে মাঝখানে আমার অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস থিটা। কারণ কি পায়ের সাথে পা বা মাথার সাথে মাথা রাখতে হবে, না হলে সেটা কোনোদিনই আপনার অ্যাঙ্গেল ক্রিয়েট করা পসিবল হবে না। ভেক্টরের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এমসিকিউতে আসছে। সমান ভেক্টর মানে কি, বা ভেক্টরের মান এবং দিক একই থাকবে। ধরো একটা বললাম আমি 5i ক্যাপ, আর একটা ভেক্টরও 5i ক্যাপ হইতে হবে, তাহলে তুমি দুইটাকে সমান ভেক্টর বলতে পারবা। ঋণাত্মক ভেক্টর কি, মান একই কিন্তু দিক আলাদা। ধরো একটা 5i ক্যাপ আর একটা -5i ক্যাপ, একটা 6j ক্যাপ আর একটা -6j ক্যাপ, জাস্ট দিকটা উল্টো হবে, আর কোনো কিছু না। সমান্তরাল ভেক্টর মানে কি, মান যে কোনো কিছু হতে পারে বাট দিক একই হইতে হবে। যেমন একটা 5i ক্যাপ হলে আর একটা 7i ক্যাপই হবে। এমন না যে একটা 5i ক্যাপ হলো আর একটা নেগেটিভ 7i ক্যাপ হলো, এখানে ভাই দিক পাল্টাই গেছে। মেইন কথা কি, দিক সেম রেখে মান তোমার যা মন চায় তাই দাও, সমস্যা নাই। সেটাকে সমান্তরাল বা সদৃশ ভেক্টর বলে, বা প্যারালাল ভেক্টর বলা হয়। তারপর যদি আমি আসি বা অসমান্তরাল ভেক্টর, অসমান্তরাল ভেক্টর কি, মান যে কোনো কিছু হতে পারে, দিক উল্টা হইতে হবে, আনপ্যারালাল ভেক্টর বলে। মানেটা কি, ধর একটা 5i ক্যাপ হলো একটা -7i ক্যাপ হলো, মানে কি দিক উল্টা। এমন বললো না 5i ক্যাপ 7j ক্যাপ, এখানে ভাই দিক উল্টা হয় নাই, দিক 90 ডিগ্রি হয়ে গেছে, সেটা অসমান্তরাল ভেক্টর হবে না। তারপর ভাই আমরা যদি সমতুল্য ভেক্টর বলি, খুবই ইম্পর্টেন্ট, বা কোপ্লেনার ভেক্টর, যেখানে তিনটা ভেক্টর একই প্লেনে থাকে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, তিনটা ভেক্টরের ক্ষেত্রে প্রথম দুইটা আমাকে ক্রস করতে হয়, এবং পরেরটার সাথে আমাকে কি করতে হবে, ডট করতে হয়, এবং এর টোটালটার যে ভ্যালুটা আসবে সেটা 0 আসবে। এখানে আরো কিছু ভেক্টর আছে, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি, মানগুলা উল্টা থাকে। যেমন একটা যদি 5i ক্যাপ হয়, আর হবে কি 1/5i ক্যাপ, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি দুইটা ভেক্টরকে আপনি কি বলতে পারবেন, বিপরীত ভেক্টর বলতে পারবেন। একক ভেক্টর যদি কথা বলি, একক ভেক্টর বা যে কোনো কিছু একক ভেক্টর হইতে পারে। পৃথিবীর অসংখ্য একক ভেক্টর আছে, যেমন কিন্তু আমাদের আয়তাকার একক ভেক্টর তিনটা, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। ঠিক আছে? কেউ আবার বললেন না একক ভেক্টর মানে ভাই তিনটা, না, আয়তাকার একক ভেক্টর তিনটা। একক ভেক্টর যে কোনো কিছু হতে পারে। ধরো আমি বললাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এখন তোমাকে যদি বলে ভেক্টরের একক ভেক্টর বের করো, খুবই সোজা। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মানে কি, এটার মান কত, 5, 5 দ্বারা ভাগ করলে আমি যে ভেক্টরটা পাবো সেটা হবে কি আমার একক ভেক্টর। ঠিক আছে? যেমন একটা ভেক্টরকে ভাই
একক ভেক্টর বের করে কেমনি, ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করা হয়। একক ভেক্টর কোথায় বের করতে দিবে, তোমাকে ক্রস গুণফলে বের করতে দিবে। ওখানে কি করতে হবে, দুইটা ভেক্টরকে নিয়ে ক্রস গুণফল করবা, a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। ডাইরেক্ট কোশ্চেনে দেখবা সিকিউতে বলা থাকবে যে দুটি ভেক্টরের লম্ব বরাবর একটি একক ভেক্টর বের করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সিকিউর জন্য। অবস্থান ভেক্টর যদি কথা বলি তাহলে ভাই শেষটা থেকে আপনি শুরুটা বাদ দিবেন, তারপর 2,3,5 বলে এটার অবস্থান। অবস্থান মানে কি অলওয়েজ অরিজিন বা মূল বিন্দু থেকে আপনাকে বের করতে হবে, বুঝে গেছে? 2 থেকে 0 বাদ দিলাম, 3 থেকে 0 বাদ দিলাম, 5 থেকে 0 বাদ দিলাম, আই জে কে বসাই দিলাম, আমার অবস্থান ভেক্টর বের হয়ে গেছে। সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের কথা বলবে। যেমন তুমি যদি এখানে খেয়াল করো এ বি বলছে, মানে কি মাথাটা কোথায় যে থামছে, বি তে, তাহলে বি থেকে আমি এ কে বাদ দেবো। দেখো বি থেকে 5 থেকে 2 বাদ, 7 থেকে 3 বাদ, 9 থেকে 4 বাদ, এবং আমি সিরিয়ালি আই জে কে এখানে ভাই বসাই দেবো। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপর যদি আমি নেক্সটে আগাই নোট টোট সব আমি দিয়ে দিব। একক ভেক্টর মানে কি, তোমাকে এরকম কোশ্চেন করবে, ধরো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ, বললো কি এখানে পি এর মান কত হলে এটি একটা একক ভেক্টর হবে। তাহলে এটা খুবই সিম্পলি বের করা যাবে। সেটা কি, এটার যে মানটা হবে, সেই মানটার যে ভ্যালুটা, সেই মানের ভ্যালুটা হবে কত ভাই আপনার 1, মানের ভ্যালুটা হবে কত 1। ঠিক আছে, এখানে একটা টাফ কোশ্চেন আছে, এটা করতে হবে না, বাট যদি কেউ করতে মন চায় নোট থেকে একবার আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, লিঙ্ক সব নিচে দেওয়া থাকবে। ভেক্টরের উপাংশ হবে, ভেক্টরের উপাংশ মানে কি, একটা ভেক্টরকে তুমি অনুভূমিক এবং উলম্ব বরাবর ভাগ করতে পারো। যার সাথে কোণ থাকবে সেদিকে কস, যার সাথে কোণ থাকবে না সেদিকে সাইন। যেমন দেখো এখানে এক্স এর সাথে কোণ দিচ্ছে তাই কস, আর ওয়াই এর সাথে তোমার কোণ দেয় না, তাই সেখানে আপনাকে সাইন থিটা হবে। এমন না যে ওয়াই এর সাথে কোণ করতে পারবে না, পারবে, বাট সেই ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে আপনি লিখবেন কস এবং এক্স এর ক্ষেত্রে লিখবেন কি আপনি সাইন। অলওয়েজ যার সাথে অ্যাঙ্গেল সেদিকে কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল নাই সেদিকে সাইন থিটা, মাস্ট বি। কিছু ট্রাইগোনোমেট্রিক ভ্যালু মাস্ট বি মনে রাখতে হবে। সেটা কি ভাই, sin 30 ইজ ইকুয়াল টু cos 60 ইজ ইকুয়াল টু কত, হাফ। sin 60 ইজ ইকুয়াল টু cos 30 ইজ ইকুয়াল টু হাফ রুট 3। sin 45 ইজ ইকুয়াল টু cos 45 মানে কত, হাফ রুট 2। ঠিক আছে, ভ্যালুগুলো মাস্ট বি মনে রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল দেই, 10 আছে, বললো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এক্স আর ওয়াই বরাবর উপাংশগুলোর মান বের করে। দেখো তো এক্স বরাবর কি 10 cos 60, cos 60 মান কত, cos 60 মানে sin 30 মানে কত, হাফ। তাহলে এখানে বসবেন কত, হাফ। 10 এর অর্ধেক কত, 5। তাহলে আরেকটা হবে কত আপনার, হাফ রুট 3। একটা শর্টকাটটা কি, একটা যদি হাফ হয় আর একটা হাফ রুট 3 হবে, একটা হাফ হলে আর একটা হাফ রুট 3। এক্সাম্পল যেটা 10 অ্যাঙ্গেল কত হবে 30, তার মানে কি 10 cos 30, cos 30 মানে কত, হাফ রুট 3। তাহলে 10 এর অর্ধেক কত, 5, আর সাথে কত, রুট 3। তাহলে x এর উপাংশ যদি হাফ রুট 3 হয়, তাহলে y এর উপাংশটা অবশ্যই অর্ধেক হবে। এটা শর্টকাট, এমসিকিউ তে ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন। একটা হাফ হলে আর একটা হাফ রুট 3। ভাই আপনার যদি 45 ডিগ্রি হয় তাহলে কি দুইটাই হাফ রুট 2 হবে। যেমন 10 এর হাফ কত, বাই 5, এখানে রুট 2, এখানে বাই 5 রুট 2। ঠিক আছে, বুঝা গেছে? উপাংশ রিলেটেড ম্যাথগুলো সিকিউতে এভাবেই দিবে, 2-3টা ভেক্টর দিবে, দিয়ে বলবে কি এটার যোগফল বের করো। সুন্দর মতো সবগুলোকে উপাংশে ভাগ করবা, ভাগ করার পর সবগুলোকে এক্স ওয়াই তে নিয়ে আসবা। ধরো পজিটিভ এক্স নেগেটিভ এক্স যদি হয় তাহলে মাইনাস করবা, পজিটিভ হয় নেগেটিভ হয় হলে মাইনাস করবা। করার পর তুমি লব্ধিটা পেয়ে যাবে। লব্ধি কিভাবে, রুট ওভার অনুভূমিক উপাংশের স্কয়ার প্লাস উলম্ব উপাংশের স্কয়ার। খুবই সিম্পল, সিকিউতে আসতে পারে, এমসিকিউতে ডাইরেক্ট কোশ্চেন আকারেও আসতে পারে। ঠিক আছে, ওকে। ভেক্টরের লব্ধি বের করার ক্ষেত্রে যদি আমি বলি, ভাই ভেক্টরের লব্ধি বের করার প্রকারভেদ কয়টা, 5টা। বোর্ডে আসা কোশ্চেন, এখানে 3টা দেওয়া আছে, বাট বইয়ে 5টা দেওয়া আছে, 5টাই মনে রাখবেন। আচ্ছা, দুইটা ভেক্টর যদি আপনার ভাই অ্যাঙ্গেল যদি মাঝখানে আলফা বানায়, তাহলে সেক্ষেত্রে লব্ধির মান কত, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে থিটার মান বের করো, দেখো এখানে লব্ধিটা এর সাথে কোণ বানাইছে। অলওয়েজ মনে রাখবে যার সাথে কোণ বানাইছে তাকে তুমি সাইডে নিচে ফেলায় রাখবে, এবং tan এর ফর্মুলা কি, sin বাই cos। ভাই আপনি এই sin আলফা cos আলফার সাথে বিটাকে মাল্টিপ্লাই করে দিবেন। বিটাকে কেন মাল্টিপ্লাই করবো, দেখো কারণ বি এর সাথে আমার এই লব্ধিটা কোনো কোণ বানায়নি, কোণটা বানাইছে এর সাথে। তাই যাকে তুমি প্রিভিলেজ দিছো তাকে একটু সাইডে রাখবার, যাকে প্রিভিলেজ দেওয়া নয় তাকে তোমার সাথে পাশে রেখে দিবা। আচ্ছা, সামান্তরিক সূত্র খুবই ইম্পর্টেন্ট। আপনি জানেন যে আমরা এখানে কিছু স্পেশাল টাইপের জ্যামিতি দিই, চাইলে কোশ্চেন সলভ করতে পারি। এক্সাম্পল দিই, সামান্তরিকের মধ্যে ভাই এই 3টা স্পেশাল জ্যামিতি আছে, বর্গ, আয়ত, রম্বস। দেখেন ভাই, প্রথম কথা বুঝেন যোগফল মানে কি। যোগফল মানে একটা সামান্তরিকের প্রধান কর্ণকে বলে যোগফল। বিয়োগফল মানে কি, একটা সামান্তরিকের গৌণ কর্ণকে বলে যোগফল। যেমন খেয়াল করেন বর্গ ক্ষেত্রে আপনার কি হবে, প্রধান যে কর্ণটা তার মান কত, রুট ওভার 2a। গৌণকর্ণের মানও কত, রুট ওভার 2a। তার মানে কি, এই যে দুইটা যে আপনার ভেক্টর দেওয়া আছে, মানে আমরা বেসিক্যালি বর্গের বাহুগুলোকে ভেক্টর হিসেবে ধরবো, এবং তার যে প্রধান কর্ণ, সে প্রধান কর্ণকে আমি যোগফল বলে দেবো। একটা এক্সাম্পল দিই, ধরো 5 এবং 5 দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে এটার প্রধান কর্ণের মান কত হবে, 5 রুট 2। কোনো ক্যালকুলেশন করতে হবে না, তুমি পরীক্ষার হলে এটা করতে যাও না, ক্যালকুলেটারে বসাইতেছো রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos 90, কোনো দরকার নাই, ডাইরেক্ট 5 রুট 2। ঠিক আছে, আচ্ছা, যদি বলে দুইটা ভেক্টরের মান হলো 5 5 এবং তাদের মাঝখানে কোণ 90 ডিগ্রি, বিয়োগফল কত, আবারও ভাইয়া 5 রুট 2। আয়তর ক্ষেত্রে কত ভাইয়া, ধরেন বললাম 3 ও 4, মাঝখানে কোণ 90 ডিগ্রি, অ্যান্সার কত, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, বা যোগফল বা প্রধান কর্ণ, অ্যান্সার কত, 5 আসবে। ঠিক আছে, গৌণকর্ণের মানও কত হবে, 5ই আসবে। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রে স্পেশাল দুইটা অ্যাঙ্গেল মনে রাখতে হবে, একটা 60 ডিগ্রি, একটা 120 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয়, ধরা বললাম 5 ও 5, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, যোগফলের মান কত, 5 রুট 3, বিয়োগফলের মান কত, শুধুমাত্র 5। দেখেন 60 বিয়োগফল কত, গৌণকর্ণ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 120। উল্টাও জিজ্ঞেস করতে পারে 5 ও 5, দুটি ভেক্টরের মাঝখানের কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে যোগফল কত, অ্যান্সার হলো a। বিয়োগফল কত, অ্যান্সার হলো রুট ওভার 3a। তো রম্বসের ক্ষেত্রে শুধুমাত্র 60 এবং 120 মনে রাখতে হবে। প্রধান কর্ণ গৌণকর্ণ মাথার মধ্যে প্রিন্ট করে রাখেন, পরীক্ষার হলে ফর্মুলা দিয়ে করার ম্যাথ এগুলা না। ঠিক আছে,
আচ্ছা, যেহেতু আমরা ভাই আয়তর কিছু কোশ্চেন করলাম, তাহলে এই ক্ষেত্রে আপনার এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। পিথাগোরাসের কিছু ফর্মুলা 3 4 5 6 8 10 5 12 13 1√3 2 a √2 মানে কি, ধরো লম্বার ভূমি যদি 3 আর 4 দেয়, তাহলে আপনার এখানে অতিভুজ কত হবে? ডেফিনেটলি 5 হবে। আরেকটা মনে রাখেন a√3 মানে কি, ধরো বললাম i + j + k, এটার মান কত? অ্যান্সার হলো √3। এমসিকিউ তে অনেকবার আসছে, ঠিক আছে? এমসিকিউ তে অনেকবার আসছে। তাহলে এই পিথাগোরাসের মানগুলো মনে থাকবে 3 4 5 6 8 10 5 12 13 1√3 2 a√2, ঠিক আছে? ধরো বললো 3ak + 4j, এটার মান কত? অ্যান্সার হলো 5। ডাইরেক্ট বসাই দিবেন, এখানে ম্যাথ করার ভাই কোনো দরকার নাই, ঠিক আছে? ম্যাথ করার কোনো দরকার নেই। আচ্ছা আসেন এভাবে আমরা ডট গুণফলে আসি। ডট গুণফলের ক্ষেত্রে দুইটা ভেক্টরের মাঝখানে ডট গুণফল কেমনে করে? a ডট b ইকুয়াল টু ab cos θ। আমরা সবাই জানি ডট গুণফল কিভাবে করে, i এর সাথে i গুণ হয়, j এর সাথে j গুণ হয়, k এর সাথে k গুণ হয়। খুবই সিম্পল। বা এটা কখন ইউজ করা হয়? মধ্যবর্তী কোণ। দেখো যদি দেখো সিকিউতে ডাইরেক্ট লেখা আছে দুইটা ভেক্টরের মাঝখানে মধ্যবর্তী কোণ বের করো, অথবা তোমার এমসিকিউতে লেখা আছে দুইটা ভেক্টরের মাঝখানে মধ্যবর্তী কোণ বের করো, ডাইরেক্ট ডট গুণফল cos θ ইকুয়াল টু a ডট b ডিফারেন্ট বাই ab করবা, কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে, লম্ব কিনা? ধরো দুইটা ভেক্টর দিয়ে দিল, ধরো এভাবে 2ik + ajk + kk আর 4ik + 2jk + 2kk, ধরো বললো এর মান বের করো যখন লম্ব হবে, সোজা বাংলা ভাষা ডট গুণফলের মান 0 হবে, ঠিক আছে? ডট গুণফল করে সুন্দর করে ভাই এর মান বের করে ফেলবা, ঠিক আছে? একটু ফাস্ট যাচ্ছে কারণ ভাই রিভিশন ক্লাস চলতেছে, ওকে? যতটুকু পারেন ভাই গ্র্যাপস করেন, ঠিক আছে? আচ্ছা ক্রস গুণফল, ক্রস গুণফলের মানেটা কি ভাই? ক্রস গুণফল মানে বেসিক্যালি ভাই ক্ষেত্রফল বের করার জন্য ইউজ করা হয়। সামান্তরিকে যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তোমাকে যদি দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে তোমার এখানে a ক্রস b করলেই তোমার সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। যদি ত্রিভুজ বলে, তাহলে সেই ক্ষেত্রে হাফ a ক্রস b করতে হবে। a ক্রস b মানে কি আপনার ab sin θ। কথা বোঝা গেছে? একদম মাথার মধ্যে রাখেন। ক্রস গুণফল কেন বের করে? একটা কোশ্চেনই দিবে তোমাকে সিকিউতে, সেটা কি, এই দুইটা ভেক্টরের লম্ব তলে একক ভেক্টরের মান কত? a ক্রস b ইকুয়াল টু ab sin θ ইটা ক্যাপ। কি করতে হবে? ইটা ক্যাপ কেমনে বের করবে? a ক্রস b করবে এবং নিচে ab sin θ দ্বারা ভাগ করবে, অথবা a ক্রস b করে ওই a ক্রস b এর মান দ্বারা ভাগ করবা। জেনারেলি a ক্রস b করতে হয় এবং তার মান দ্বারাই ভাগ করতে হয়, ab sin θ দাও থাকে না, ঠিক আছে? আচ্ছা ক্রস গুণফল কেমনে করে? i বরাবর ভাগ করে ক্রস গুণফল করতে জানি, কিন্তু j এর ক্ষেত্রে একটা জিনিস কেয়ারফুল রাখেন, এখানে মাইনাস আসে। j এর ক্ষেত্রে কেয়ারফুল থাকেন, মাইনাস আসে, ax * bz - az * bx। আচ্ছা সামান্তরিকের ভাই দুইটা ফর্মুলা, একটা হলো কি বাহু দেওয়া থাকলে a ক্রস b, যদি কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ d1 + d2, আর ত্রিভুজের ক্ষেত্রে হাফ a ক্রস b। এখানে গোলাই ফেলেন না, কর্ণ থাকলে হাফ আসে, বাহু থাকলে হাফ আসে না, ত্রিভুজের ক্ষেত্রে বা অলওয়েজ আপনার হাফ আসবেই। এখান থেকে একটা প্রশ্ন করে যে দুইটি ভেক্টর সমান্তরাল কিনা, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি ওই i এর উপাংশ, জেড এর উপাংশ এবং কে এর যে উপাংশগুলো সেগুলো রেশিও সেম থাকবে। এখান থেকে এমসিকিউতে বোর্ডে কোশ্চেন আসছে, ax/bx, ay/by এবং az/bz। এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এই ক্লক থেকেও বোর্ডে 3 4 বার কোশ্চেন আসছে। i j কে ঘড়ি কাটা দিয়ে গেলে, যেমন ধরো বলো i ক্রস j, অ্যান্সার কত? কে। যদি কোনো কারণে উল্টা দিকে যায়, ধরো বলো j ক্রস i, তখন আপনার অ্যান্সার কত? মাইনাস কে আসবে, ঠিক আছে? আচ্ছা একটা প্লেনের মধ্যে a ক্রস b এর মান উপরে আর b ক্রস এর মান নিচের দিকে, ক্রস গুণফলের ডাইরেকশন ম্যাটার করে ভাই, দুইটা কিন্তু সেম না। অলওয়েজ ভাই সামনে একটা মাইনাস আসবে। যদি মানের কথা বলতো তাহলে ভাই দুইটা সেম আমি বলতে পারতাম, বাট যদি ক্রস গুণফলের মান বলছে, আমি এটা সমান বলতে পারবো না। মাঝে মাঝে ডট আর ক্রস থেকে মিলেও কোশ্চেন করে, ধরো বললো যে এ আর বি দুইটি ভেক্টর থিটা কোণে কাজ করতেছে, এদের ক্রস গুণফল এবং ডট গুণফলের মান সমান, থিটার মান কত? খুবই সিম্পল, এবি cos θ ইকুয়াল টু এবি sin θ করবে, এবি বি কাটাকাটি যাবে, tan θ ইকুয়াল টু 1 আসবে, থিটার মান কত? 45 ডিগ্রি। এটাও বোর্ডের একটা এমসিকিউ। ভেক্টর ক্যালকুলাসের কথা বলি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে? শুধু আপনি এক্স এর ডিফারেন্সিয়েশন করবেন, ওয়াই জেড এর দিকে হাত দিবেন না, ওয়াই জেড এখানে কনস্ট্যান্টের মতো বিহেভ করবে। যেমন দেখো x² + ওয়াই জেড কে ডাইরেক্ট উড়াই দাও, ঠিক আছে? অ্যান্সার কত? 2x আসবে। আচ্ছা ভেক্টর ক্যালকুলাসে 3টা পার্ট নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কি ভাই কাল। গ্রেডিয়েন্ট মানে কি? গরুর মতো গুণ করা, এর একটা মান স্কেলার ক্ষেত্রে থাকবে, এটাকে তুমি সবার কাছে পাঠাবা। ন্যাবলা আমাদের ফ্যাক্টর থাকে, del/del x i ক্যাপ, del/del y j ক্যাপ, del/del z k ক্যাপ, একটা স্কেলার ক্ষেত্রকে সব জায়গায় পাঠিয়ে দিবা। আর ডাইভারজেন্স ডট গুণফল মানে কি? ওই ভেক্টরটার তোমার ধরো একটা ভেক্টর দেওয়া থাকবে x i ক্যাপ + y j ক্যাপ + z k ক্যাপ, ওইটাকে তুমি ন্যাবলা সবার কাছে পাঠায় জাস্ট ডট গুণফল করার পরে একটা ডিফারেন্সিয়েশন করে দিবা, খুবই ইজি ম্যাথ। যদি ডাইভারজেন্সের ম্যাথ পজিটিভ আসে, তার মানে কি ফ্লাক্স বাইরে যাচ্ছে, যেমন বন্যাতে পানি সব জায়গায় যাচ্ছে, ফ্লাক্স কি পজিটিভ। যদি কোনো কারণে আপনার এখানে ডাইভারজেন্সের ভ্যালু যদি নেগেটিভ আসে, তাহলে কি ফ্লাক্স ভিতরে যাচ্ছে। আর যদি কোনো কারণে ডাইভারজেন্সের ভ্যালু 0 আসে, তার মানে কি সেটা সলিনয়েডাল কেস বলতে পারি। কালের ক্ষেত্রে আপনার ক্রস গুণফলের মান কি 0 হবে, এটাকে অঘূর্ণনশীল বলা হয়, অথবা এটাকে সংরক্ষণশীল বলা হয়। দুইটা ওয়ার্ড, অঘূর্ণনশীল, সংরক্ষণশীল। ধরা বললো যে এখানে ক্রস গুণফলের মান 0, এমসিকিউতে বহুবার আসছে, তাহলে আমাকে বলো যে এটা অঘূর্ণনশীল নাকি সংরক্ষণশীল। অ্যান্সার হলো অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। সিকিউতে কি করবে? তোমাকে ক্রস গুণফল করে প্রমাণ করতে হবে যে এটা অঘূর্ণনশীল, ঠিক আছে? খুবই বেসিক লেভেলের জিনিসপাতি, ঠিক আছে? আমরা এগুলো সব আর কি ইজিলি আপনার ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা একটা মিনিট দাঁড়াও। ওকে আচ্ছা আমাদের এখন কোনটা বিজ্ঞতা দেখাচ্ছে বলো তো? নদী নৌকা, তাই না? একটু দেখাই দিয়ে দাঁড়াও। এরকম টাইপের কোশ্চেন বুঝছো, উপাংশে ভাগ করতে হবে, ঠিক আছে?
এগুলো টাইপের কোশ্চেন আসবে আর কি, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা আপেক্ষিক বেগ, দেখো আপেক্ষিক বেগে কি অলওয়েজ ভাই যে দেখবে তার বেগকে ভাই মাইনাস করতে হবে, যে দেখবে তার বেগকে মাইনাস করতে হবে। ধরো তোমার এখানে কি বললো, মানুষ বৃষ্টিকে দেখতেছে, তাহলে কি করবো, মানুষের বেগকে মাইনাস করবা। ধরো মানুষের দিকে যাচ্ছিল, মাইনাস করা মানে কি উল্টা করে যোগ করা, উল্টা করে যোগ করা। ধরো বৃষ্টি নিচের দিকে পড়তেছিল, মানুষের বেগ এদিকে, তাহলে কি যোগ করবা, যোগ করলে কি ভাই বৃষ্টি মাঝখান বরাবর আসবে। যদি বৃষ্টি মাঝখান বরাবর আসে তাহলে ভাই সে ছাতা কিভাবে ধরবে, অ্যাঙ্গেল কি আপনার এখানে থিটা হবে, এই থিটাটাই তোমার এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এখানে এটা তোমাকে পাহাড়ের কেসেও বলে, পাহাড়ের কেসেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানুষের বেগটাকে উল্টা করবা, উল্টা করে যোগ করবা। সেই ক্ষেত্রে জাস্ট একটা এক্সট্রা কাজ করতে হবে, এখানে মানুষের বেগকে উপাংশে ভাগ করতে হয় নাই, বাট পাহাড়ের কেসে উপাংশে ভাগ করে নিতে হয়। ঠিক আছে, আরেকটা কোশ্চেন করে যে বাতাসের বেগ কত হবে যাতে আর কি বৃষ্টি সোজা মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে করবে কি এক্স এর যে পজিটিভের উপাংশ সেটাকে তুমি কি ইকুয়াল করে দিবা। ঠিক আছে, ধরো তোমার যদি মানুষের বেগটা যদি নেগেটিভ 5 হয় তাহলে বাতাসের বেগ হবে কত, পজিটিভ 5 ঠিক আছে, এগুলো সিকিউর কথাবার্তা, যদি মনে পড়ে তাহলে তো ভালো, না মনে পড়লে সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার আসি ভাই আমাদের নদী নৌকাতে। দেখেন নদী নৌকার ক্ষেত্রে দুইটা কেস, একটা মিনিমাম টাইম, একটা মিনিমাম পথ। যদি মিনিমাম টাইমের কথা বলে তাহলে মেন কথা কি, তোমার বেগের পুরো উপাংশটা তোমার রমণীর দিকে থাকতে হবে। ঠিক আছে, ধরো তুমি বলটো এদিকে রমণী, এখন তো তুমি যদি এদিক বরাবর যাও, একটা উপাংশ কি স্রোতের সাথে মারামারি করবে, আরেকটা কি তোমাকে উপরের দিকে নিয়ে যাবে। তোমার কাজ কি মিনিমাম টাইমে পৌঁছানো, তোমার পুরো বেগটা নদী পার হতে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ডাইরেকশন হবে কি 90 ডিগ্রি করে। এবং মিনিমাম টাইমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেখানে কি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। কি ফর্মুলা ইউজ করবো নদী নৌকার ক্ষেত্রে, একটাই ফর্মুলা, এস ইকুয়াল টু বিটি। এস কি পুরো নদীর প্রস্থ, ভি কি তোমার যে বেগ, এবং টাইম কি মিনিমাম টাইম। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল তোমার কত হবে sin 90 ডিগ্রি। ঠিক আছে, বা থিটার মান কত আপনার 1, এখানে ফর্মুলা সিম্পল এস ইকুয়াল টু বিটি ইউজ হবে। ঠিক আছে, মিনিমাম টাইমের ক্ষেত্রে। আচ্ছা সর্বনিম্ন পথের ক্ষেত্রে তোমাকে একটু এরকম বাঁকা অ্যাঙ্গেলে যেতে হবে, কেন, কারণ তোমার ইউ সাইন থিটাটা এই ভি রাবারটা ভি আর কে ইকুয়াল করবে, মানে কি স্রোতের বেগ এবং তোমার এই যে ইউ সাইন থিটার যে অংশ, এই দুটো একজনের একজনকে ইকুয়াল করে তুমি একদম সোজা বরাবর এদিকে চলে যাবা। সেই ক্ষেত্রে তোমার বেগ কত, ইউ কস থিটা। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ভাই এস ইকুয়াল টু ভিটির ফর্মুলা বসাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এস এর মান হবে কত ডি, ভি এর মান হবে কত ইউ কস থিটা, কারণ এটা তোমাকে পার করতে সাহায্য করতেছে, আর টাইম তোমার টি আসবে, এবং সেই টাইম টিটা কি সর্বনিম্ন পথের ক্ষেত্রে তোমাকে সময় বের করে দিবে। এগুলো তোমাকে সিকিউতে জিজ্ঞেস করতে পারে। তাই কেউ যদি বলে সর্বনিম্ন পথের কন্ডিশন কি, অ্যান্সার হলো ভি আর ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা হতে হবে। যদি কোনো কারণে এখানে তোমার নদীর যে বেগটা, সেই নদীর বেগটা যদি কোনো কারণে তোমার বেগের থেকে বড় হয়ে যায়, তাহলে কোনোদিন বান্দা সর্বনিম্ন পথে যেতে পারবে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা ভাই মাথার মধ্যে রাখিয়েন। কথা বুঝতে পারছেন? আচ্ছা তাহলে ভাই আমরা আমাদের আমাদের ভেক্টর রিলেটেড যতগুলো টপিক ছিল সবগুলো টপিক আমরা ভাই ইন ডিটেলস আমরা শেষ করে ফেলছি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তাহলে এইবার আমরা আমাদের গতিবিদ্যাতে আসতে পারি, তাই না? ওকে আচ্ছা, গতিবিদ্যার ক্ষেত্রে প্রথম যে কথা আপনাকে ভাই সমীকরণ মনে রাখতে হবে। সমীকরণের ক্ষেত্রে ফার্স্ট ফর্মুলা আপনাকে আসে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর আপনাকে আসে ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, তারপর কি আসে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, তারপর আসে কেস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এটা ভাই আপনার কনস্ট্যান্ট ত্বরণের ক্ষেত্রে ইউজ করা যায়। উপরে তিনটা ফর্মুলা আমি কখন ইউজ করবো, ধরো তোমাকে একটা কোশ্চেনে বললো যে একটা বান্দার শুরুতে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে ত্বরণ কত, বা যে কোনো ইনফরমেশন তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমার ইনফরমেশন দেখে বলতে হবে। বেগ দেওয়া, আদি বেগ দেওয়া, সময় দেওয়া, মানে ফর্মুলা কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেম জিনিসটা তোমাকে যদি এভাবে বলতো যে একটা বান্দার হলো শুরুতে স্থির অবস্থাতে ছিল, সে আমার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছিল, তার সময় লাগলো 5 সেকেন্ড, এখানে দূরত্ব কত, মানে কি এস ইউ এটি নিয়ে কথা বলতেছে, ফর্মুলা আমার কি ইউজ হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সেম ভাবে তোমার ডাটা দেখে এই যে ডাটাগুলো তুমি ইন্ডিকেট করে পাশে লিখে তোমার ফর্মুলা এমনি বুঝবা কোনটা ইউজ করতে হবে, প্যারা নেওয়ার কিছু নাই। ত্বরণ মানে কি, ত্বরণ একটা মিসকনসেপশন হলো, ত্বরণ অনেকে বলে ভি বাই টি, না, ত্বরণ মানে হলো একক সময় তোমার বেগ বৃদ্ধির হার কিরকম। ধরো আমি বললাম আমি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছি, আমি 6 মিটার পার সেকেন্ডে 1 সেকেন্ডে গেছি, তাহলে আমার এখানে ত্বরণ কত, আমি 1 সেকেন্ডে কত বললো 1 মিটার পার সেকেন্ড, ত্বরণ কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেছে? ত্বরণ বের করার আরেকটা ফর্মুলা কি ডিভি বাই ডিটি, বেগকে ডিফারেন্সিয়েট করে বের করা যায়। আমরা জানি কি আমাদের এই পুরো ফিজিক্সে যদি কোথাও ভাগ থাকে মানে ডিফারেন্সিয়েশন করে বেগ আমি ভ্যালু বসাবো, মান চলে আসবে। আচ্ছা আরেকটা হলো আপনার এনএচ সেকেন্ডে আপনার দূরত্ব বের করার ফর্মুলা হলো ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1। ধরো বলো 5 নাম্বার সেকেন্ডের দূরত্ব কত, 6 নাম্বার সেকেন্ডের দূরত্ব কত, ডাইরেক্ট ভাবে ফর্মুলা বসাতে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1, এন এর পরিচয় কি, আপনি কততম সময় বের করতেছেন। আচ্ছা এরপর যদি আসি, ধরো ত্বরণের আমি একটা ফিল দিই, ধরো একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে মারো, ধরো সেটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ডে, এখন সে কতটুকু সময় সর্বোচ্চ অবস্থানে যাবে। তো এটা বের করার আমার কনসেপ্টকে আমি তোমাকে বারবার বলছি যে দেখো বেগ আর ত্বরণ একই দিকে কাজ করলে বেগ বৃদ্ধি পাবে, বেগ আর ত্বরণ যদি বিপরীত দিকে কাজ করে তাহলে কি বেগ সেখানে হ্রাস পাবে। আপনার এখানে জি এর মান যদি আমি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিই, এমসিকিউতে করতে পারবা, সিকিউতে করো না, 9.80 ধরবা। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি প্রতি সেকেন্ডে কত বেগ কমাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড। এখন একটা বান্দাকে 100 তে মারছো মানে কি প্রথম সেকেন্ডে 100 থেকে করবে 90, তারপরে 80, করতে 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 10 সেকেন্ডে বানাবে কত, জিরো। তাহলে নিচের অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যেতে তার সময় লাগবে কত, 10 সেকেন্ড। উপর থেকে আবার নিচে আসতে সময় লাগবে কত, আবারও ভাই 10 সেকেন্ড। তাহলে টোটাল যে আবার আসতে সময় লাগছে কত, 20 সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা পতনকালের একটা ফর্মুলা ইউজ করি 2u/g, বা সর্বোচ্চ অবস্থানে যেটা ফর্মুলা ইউজ করি u/g। বাট বেসিক কনসেপ্টটা তোমার বুঝতে হবে, তাহলে তোমার জন্য প্রশ্ন করা ইজি হবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। এবার আসি ভাই গ্রাফের কথাতে, এস ভার্সেস টি এর গ্রাফ। এস বাই টি মানে কি,
ফর্মুলাতে চিন্তা করেন এস ইকুয়াল টু ভিটি, এস বাই টি মানে কি বেগ হবে। তার মানে এস ভার্সেস টি গ্রাফের যে ঢাল, সেই ঢালটা আপনাকে কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। যদি ঢালটা আপনার কনস্ট্যান্ট হয় তাহলে সেটাকে বলে আপনার সমবেগ। যদি ঢালটা আপনার টাইমের সমান্তরাল হয় মানে কি এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি, সময়ের সাথে স্মরণের কোনো পরিবর্তন হয়নি। ধরো একটা গাড়ি তুমি সকালবেলা দেখলা বসুন্ধরা শপিং মলের সামনে রাখা, বিকালে বাসা দেখলা বসুন্ধরা শপিং মলের সামনেই রাখা, তাহলে কি গাড়িটা নড়ছে? নড়ে নাই। ওর বেগ কত ভাইয়া? 0। তারপর দেখো এই গ্রাফের ক্ষেত্রে আমি দুইটা কথা মনে রাখতে বলছি। যদি গ্রাফটা উপরে যে এরকম থাকে, ঠিক আছে, যদি স্যাড ইমোজি থাকে তার মানে সেখানে আপনার বেগ কিভাবে হ্রাস পাচ্ছে এবং ত্বরণ কি আপনার কনস্ট্যান্ট। যদি এস ভার্সেস টি এর গ্রাফটা এরকম থাকে, ঠিক আছে, যে স্মাইলি ইমোজি, তাহলে সেখানে কিভাবে বেগ আপনার বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে কি আপনার ত্বরণ কনস্ট্যান্ট থাকে। গ্রাফ থেকে কোশ্চেন আসতে পারে, মাথার মধ্যে রাখেন, ঠিক আছে। আর উপরের গ্রাফটা কিভাবে আপনার কোনো কিছু বুঝায় না, ওটা ঘোড়ার ডিম। তারপর যদি আমি আসি ভাই সেটা হলো যে আপনার ভাইয়া ভি ভার্সেস টি গ্রাফ। আচ্ছা, ভি ভার্সেস টি গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই একটা বান্দার গ্রাফ, যে বান্দার গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করে দূরত্ব আর ঢাল নির্দেশ করে কি আপনার ত্বরণ। ভি ভার্সেস টি গ্রাফে যদি আপনার ঢালটা কনস্ট্যান্ট থাকে সেখানে কি আপনার ত্বরণটা কি পজিটিভ। যদি কোনো কারণে আপনার গ্রাফটা নিচের দিকে নামে মানে কি সমস্যার সাথে বেগ কমতেছে, ঢালটা নেগেটিভ, ঢাল নেগেটিভ মানে কি ত্বরণের ভ্যালু কি অর্থাৎ নেগেটিভ। আচ্ছা, যদি গ্রাফটা কোনো কারণে আপনার টি এর সমান্তরাল হয় তার মানে এখানে বেগের মান কত? বেগের মান হলো আপনার এখানে কত? কনস্ট্যান্ট। বেগের মান কনস্ট্যান্ট মানে কি ত্বরণের মান কত? আপনার 0। কথা বুঝে গেছে? আচ্ছা, যদি কোনো গ্রাফটা উপরের দিকে যায়, স্মাইলি ইমোজি হয়, স্মাইলি ইমোজি মানে কি বাড়া, বৃদ্ধি পাও, ত্বরণ এখানে বৃদ্ধি পাচ্ছে। যদি কোনো কারণে আপনার স্যাড ইমোজি হয় তাহলে কি ত্বরণ এখানে হ্রাস পাচ্ছে। কথা বুঝে গেছে? এখানে আবার বললেন না যে ভাই আপে যাচ্ছে, ঠিক আছে, কার্ভের ইকুয়েশনের ক্ষেত্রে কোন রাশি আসে? কার্ভের ইকুয়েশনের ক্ষেত্রে কোনো রাশি কনস্ট্যান্ট থাকে না, এমন কোনো রাশি এক্সিস্টই করে না। বুঝতে পারছেন? আচ্ছা, আবার এই সেম বি ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল সেটা কি তোমাকে দূরত্ব দেয়। তোমাকে গ্রাফ রিলেটেড সিকিউতে কোশ্চেন দিবে, একটা গ্রাফ দিবে, ধরো ট্রাপিজিয়াম আঁকতে দিতে পারে, ত্রিভুজ বর্গের কম্বিনেশন দিতে পারে, বলতে পারে যে এই গ্রাফের ক্ষেত্রফল কত। কোনো টেনশন করবো না, সুন্দর মতো ক্ষেত্রফল বের করবো। ছোটবেলায় অনেক ক্ষেত্রফল বের করছো, সেখান থেকে তুমি তোমার স্মরণটা পেয়ে যাবা। আচ্ছা, এটা কি ভাই পরন্ত বস্তুর নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা বস্তুকে তুমি ছুঁড়ে মারছো, সবার আগে দেখো তোমার বেগ ছিল কি পজিটিভ, কারণ কি শুরুতে তোমার কি হয়েছে, শুরুতে ভাই তোমার বেগের ডাইরেকশন ছিল উপরের দিকে বা জি ছিল কি নিচের দিকে, তাই দেখো এই জন্য তোমার ঢালটা নেগেটিভ হয়েছে বিপরীত দিকে। তো ভাই তোমার বেগ কমতে 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 ফাইনালি ভাই তোমার 0 হয়েছে। কতক্ষণ লাগছে? 10 সেকেন্ড, যদি আমরা জি এর ভ্যালু 10 ধরে নিই। তারপর তোমার কি হয়েছে দেখো, যখন সর্বোচ্চ অবস্থানে গেছো, সর্বোচ্চ অবস্থান থেকে ভাই তোমার কি হয়েছে, বেগও নিচের দিকে গেছে, ত্বরণও নিচের দিকে গেছে, মানে কি দেখেন দুইটাই নিচের দিকে। এই জন্য দেখো বেগ তোমার নিচের দিকে বাড়া শুরু করছে, বাড়তে 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 লাস্টে কত হবে -100 যে থামছে। তো এই গ্রাফটা তোমাকে দিতে পারে যে নিচের কোন গ্রাফটা নিক্ষিপ্ত বস্তুর গ্রাফকে নির্দেশ করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ, আমি আর কি ভাই পড়াই দিলাম। ওকে, আচ্ছা, ত্বরণ ভার্সেস সময় গ্রাফে ঢালকে ভাই কি করলে? ত্বরণ ভার্সেস সময়ের কোনো ঢাল নাই, এটাকে বলে ঘোড়ার ডিম, ঠিক আছে। আর ত্বরণ ভার্সেস সময় গ্রাফে যদি গ্রাফটা যদি কোনো কারণে সময়ের মানে প্যারালাল যায় বা সমান্তরাল যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে ত্বরণের মান কত হবে? আপনার ভাই কনস্ট্যান্ট। কথা বুঝে গেছে? আচ্ছা, ত্বরণ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। মাথার মধ্যে একদম ক্লিয়ার রাখেন। আচ্ছা, এখন আমি এতগুলো জিনিস মনে রাখবো কেমনে, এর জন্য আপনাকে সংক্ষেপে একটা কথা বলি। এস ভি এ সিরিয়ালটা মনে রাখেন। এস কে ডিফারেন্সিয়েশন করলে ভি পাওয়া যায়, ভি কে ডিফারেন্সিয়েট করলে এ পাওয়া যায়, এ কে ইন্টিগ্রেট করলে ভি পাওয়া যায়, ভি কে ইন্টিগ্রেট করলে এস পাওয়া যায়। ডিফারেন্সিয়েশন মানে ঢাল। এস এর টাইমের রেসপেক্টে যদি কোনো গ্রাফ দেখো তার ঢাল কি নির্দেশ করবে? বেগ। বেগের টাইমের রেসপেক্টে যদি কোনো ঢাল দেখো সেটা কি নির্দেশ করবে? ত্বরণ। ত্বরণের টাইমের রেসপেক্টে যদি কোনো ক্ষেত্রফল দেখো সেটা কি নির্দেশ করবে? বেগ। বেগের টাইমের রেসপেক্টে যদি কোনো ক্ষেত্রফল বের করতে বলে তাহলে সেটা হবে কি? সরণ। ইন্টিগ্রেশন মানে কি? ক্ষেত্রফল। ডিফারেন্সিয়েশন মানে কি? ঢাল। আর মুখস্থ করতে হবে? আলাদা আলাদা হবে না, এই একটা চার্ট মনে রাখলেই আপনি ইজিলি পারবেন। দেখেন এখান থেকে আপনার এরকম ভাবে আপনার গ্রাফিক্যাল টাইপের কোশ্চেন আসে, খুবই ইজি টাইপের কোশ্চেন, বেগ বের করতে বলে, এটা সেটা বের করতে বলে। তো এগুলো নিয়ে ভাই প্যারা করার কিছু নাই। আচ্ছা, এবার আসি আমরা ভাই প্রাসের ক্ষেত্রে আসি। দেখেন প্রাসের ক্ষেত্রে কোনো কাহিনীই নেই, আমরা উপরের মোশন দেখছি না, যেভাবে উপরে যদি আপনার একটা বস্তুকে ইউতে ছুড়ে মারেন তাহলে কতক্ষণে সে নিচেতে পড়বে। প্রাসের ক্ষেত্রে আপনার একই কথা, জাস্ট একটা বেগকে আপনার আলফা কোণে মানে জাস্ট আমার এখানে কাজ হলে এটাকে উপাংশে ভাগ করে, এটা কি বি কজ আলফা, এটা বি সাইন আলফা। এখন আপনি বলেন যে এখানে বি কজ আলফা আর বি সাইন আলফার মধ্যে কোনটা তাকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করছে? নদী নৌকার মতো চিন্তা করো, ধরো এটা স্রোতের দিকে কাজ করতেছে, এটা আপনার নদী পার হতে সাহায্য করতেছে। অ্যান্সার কি? বি সাইন আলফা। আমরা নদী নৌকাতে কি করতাম? কোন বেগটাকে ইউজ করতাম নদী পার হওয়ার ক্ষেত্রে? বা যে উপরের দিকে কাজ করতেছে তার টাইমে কি বসবে? অবশ্যই ইউ সাইন আলফা বসবে। তার সর্বোচ্চ পজিশনে যাইতে ফর্মুলা কি হবে? সর্বোচ্চ পজিশনে যাওয়ার ফর্মুলা কি? ইউ বাই জি। কোন ইউ বসবে? ইউ সাইন আলফা বসবে, শেষ। বা টোটাল আপনার যে আবার নিচে নামতে সময় লাগবে কত? 2u বাই জি। কোন ইউ বসবে? সাইন আলফা, শেষ। 2u সাইন আলফা বাই জি, একদম চিল থাকেন। আর ভাই আপনার এখানে এক্স অক্ষ বরাবর কোন ভেলোসিটি কাজ করতেছে? ইউ কজ আলফা। এখন ধরো তোমাকে এখান থেকে যে বেসিক যে কোশ্চেনটা করে, ধরো তোমাকে বললো উচ্চতা কত, উচ্চতার ফর্মুলা কি? আমরা ছোটবেলা থেকে পড়ছি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s থেকে আসছে। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কত? এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। এখন এখানে ইউ এর ফর্মুলা আমার কি বসবে? ইউ এর ফর্মুলা বসবে আপনার ইউ সাইন আলফা, কারণ উপর দিকে কাজ করতেছে, সিম্পল। তাহলে ফর্মুলা কি হলো? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। পাল্লার ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখেন, বের করতে যদি চান তাহলে ভি বরাবর কি? ভি কজ আলফা, আর সময় লাগছে কত? আমার 2 সাইন আলফা বাই জি। ফর্মুলা বসালে কত চলে আসে? ভি স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এখানে ভুল যেটা করেন যে ভাই 2টা কোথায় হবে? পাল্লার ক্ষেত্রে ভাইয়া সাইন 2 আলফা হয়, তাই নিচে কোনো 2 বসবে না। উচ্চতার ক্ষেত্রে ভাই 2টা আপনার নিচে বসবে। টাইমের ফর্মুলা বুঝছি, সবগুলো ফর্মুলা আমাদের ভাই মাথার মধ্যে ক্লিয়ার। ফর্মুলা দেখেন সব জায়গায় এক জায়গায় লেখা আছে, টি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি, টি ইজ ইকুয়াল টু 2 ইউ সাইন আলফা বাই জি, এইচ এর ফর্মুলা, আর এর ফর্মুলা। আচ্ছা, এখন কথা হলো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে বহুবার আসছে এবং তোমার সিকিউতে দিতে পারে। ধরো তোমাকে একটা প্রশ্ন করলো যে ধরো তোমার হলো পাল্লা, কোন একটা বস্তুকে কত কোণে মারলে তার আনুভূমিক পাল্লা উচ্চতার 4 গুণ হবে, মানে কি উচ্চতা
পাল্লা আর অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেছে, সেই ক্ষেত্রে ফর্মুলা কি tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r। এইচ আর আর নিয়ে ফর্মুলা একটাই আছে, tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r। এখন আমি কি বললাম, আণবিক ভাল্লা উচ্চতার 4 গুণ হবে, মানে কি আর এর জায়গায় কি বসবে 4h কাটাকাটি, আলফার মান কত আসবে 45 ডিগ্রি। এটা পরীক্ষাতে এমসিকিউতেও আসছে। আরটা খুবই ইম্পর্টেন্ট, কোনো একটা পার্টিকুলার এই পাশের যে কোনো একটা পয়েন্টে তোমাকে বললো ওয়াই আর এক্স সম্পর্কে আমাকে ডিটেইল আইডিয়া দাও, সেক্ষেত্রে ফর্মুলা কি হবে x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। ফর্মুলা কি x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। আর একটা তোমাকে জিনিস জিজ্ঞেস করতে পারে, যে কোনো পয়েন্টে তোমাকে বেগ নিয়ে কথা বলতে পারে। দেখেন উপরের দিকে কাজ করতেছে কি ইউ সাইন আলফা, তার উপর কে কাজ করবে গ্র্যাভিটি, ইউ কজ আলফার দিকে কোনো গ্র্যাভিটি কাজ করবে, করবে না। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্টে তোমাকে যদি বেগ বের করতে বলে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ফর্মুলা কি হবে ইউ মাইনাস জিটি, কারণ জি নিচে দিয়ে কাজ করতেছে, ইউ এর মান কত ইউ সাইন আলফা শেষ। আর তোমাকে যদি বলে এক্স অক্ষ বরাবর তুমি উপাংশ বের করো, ভাইয়া এক্স এর মান, এক্স এর যে বেগের মান সময়ের উপর ডিপেন্ড করে না, কেন, কারণ জি এর কোনো ইফেক্টই এখানে নাই। চিন্তা করে দেখো ইউ মাইনাস জিটি যে করবা, এক্স অক্ষ বরাবর কোনো জি আছে নাই, জিরো না, তাহলে শুধুমাত্র এক্স বরাবর আপনার বেগের মান কত হবে ইউ কজ আলফা হবে। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো পয়েন্টে লব্ধি বেগের মান কত রুট ওভার ভি ওয়াই স্কয়ার প্লাস ভি এক্স স্কয়ার। তাহলে ভি ওয়াই এর মান কত হলো ইউ সাইন আলফা মাইনাস জিটি, আর এক্স এর মান কত হলো ভি কজ আলফা। ঠিক আছে, এটাকে রুট করে স্কয়ার করে যোগ করলে কাজ শেষ। যে কোনো পয়েন্টে তোমাকে যদি ওয়াই আর এক্স এর মান জিজ্ঞেস করে আলাদা আলাদা করে, তাহলে তুমি বের করতে পারো। ফর্মুলা কি ওয়াই বরাবর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ ইটি স্কয়ার বসাই দেবো। ইউ কত উপরের দিকে ইউ সাইন আলফা, নিচের দিকে কত জি, তাহলে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, মুখস্থ করার কিছু নাই, বুঝলেই হবে। আর এক্স অক্ষ বরাবর কাজ করতেছে কি ইউ কজ আলফা, সময় কত আমার টি, কারণ এখানে সমবেগে কাজ করতেছে যেহেতু কোনো বেগ নাই। তাহলে ওয়াই বরাবর ইকুয়েশন কি দাঁড়ালো ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, এক্স বরাবর আমার দূরত্বের ক্ষেত্রে ইকুয়েশন কি দাঁড়ালো ইউ কজ আলফা ইনটু টি। ঠিক আছে, শেষ। তাহলে এখান থেকে ভাইকে আপনাকে দেখেন যে বেগ রিলেটেড বিভিন্ন কোশ্চেন করতে পারে, ঠিক আছে, বিভিন্ন পয়েন্টে জিজ্ঞেস করতে পারে, আপনি এগুলো থেকে আরামসে সিকিউতে অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসি ভাই আমাদের নিউটনের বলবিদ্যাতে। আচ্ছা সবার আগে ভাই আসি নিউটনের বলবিদ্যাতে। আচ্ছা দেখেন আমাদের টাইম কত লাগছে। আচ্ছা নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে সবার আগে আপনাকে একটা কথা বুঝতে হবে যে ভাই নিউটন আপনার তিনটে সূত্র নিয়ে কথা বলছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রতে কি বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে কোনটা স্থির বস্তু স্থির থাকবে, কোনটা গতিশীল বস্তু গতিশীল থাকবে, খুব ভালো কথা। দুই নম্বর সূত্রতে কি বলছে, দেখো মামা তুমি যদি এইটার অবস্থার পরিবর্তন ঘটাতে চাও, তো তুমি যে প্রযুক্ত বলটা দিবা সেটা কি তার ভরবেগের পরিবর্তন হারে সমানুপাতিক হবে। এখান থেকে আমরা ফর্মুলা কি পেলাম এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। এখান থেকে আমাকে ভরবেগের একক জিজ্ঞেস করতে পারে, ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড, তোমাকে মাত্রা জিজ্ঞেস করতে পারে এমএলটি ইনভার্স 1। এখন এখান থেকে তোমার কথা হলো যে দেখো এফ ইন্টু টি এটাকে তোমার কি বোঝায়, বলের ঘাত বোঝায় বা ভরবেগের পরিবর্তন বোঝায়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, বলের ঘাত যদি জিজ্ঞেস করে তুমি দেখো তোমার ডাটা কি দেওয়া আছে, বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, গুণ করে বলের ঘাত বের করে ফেলো। তুমি ওখানে দেখো তোমার বেগ দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে সেখান থেকেও তুমি এমবি মাইনাস ইউ করেও তুমি চাইলে বলের ঘাত বের করতে পারো। তাহলে বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন যাই বলুক না কেন ফর্মুলা কি দুইটা, একটা হলো এফ টি আর একটা হলো এমবি মাইনাস এম। এখান থেকে কোশ্চেন কিন্তু আসছে। এখন কথা হলো এফ ইকুয়াল টু যে ডিপি বাই ডিটি, এখানে আপনি যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে আপনি ইকুয়েশন কি পাবেন, আপনি ইকুয়েশন পাবেন এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। এখন এখানে ভাই দুইটা কেস আসে, একটা বেগ কনস্ট্যান্ট একটা এম কনস্ট্যান্ট। যদি কোনো ভাই বেগ কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। এটা রকেটের কেসে ইউজ করে, রকেটের কাছে খুবই ফেমাস একটা কোশ্চেন যে রকেটের ত্বরণের মান কত। দেখেন রকেটের ত্বরণের মান কত, একটা রকেট উপরের দিকে যাচ্ছে, ওকে কি কি ফেস করতে হচ্ছে, বলতে পারছে একটাই ভিডিএম বাই ডিটি, বাট ও নিচে দিকে কাজ করতেছে কে এমজি, নিচে দিকে কাজ করতেছে কে এম এ, ওকে ত্বরণও দেওয়া লাগতেছে ওজনও দেওয়া লাগতেছে। তো সেখান থেকে আমরা ভাইয়া তার যে ত্বরণের মান সেই ত্বরণের মানটা আমরা পেয়ে যাই কিভাবে ভাই, আপনার ভিডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এমজি, এমজি কে এই সাইডে পাঠাও, তাহলে কি হলো ভিডিএম বাই ডিটি মাইনাস এমজি, ওদিকে তখন কি এম এ, এবার এম দ্বারা আপনি ভাগ দিয়ে দেন, তাহলে আপনি সেখান থেকে আপনি এর মান কত পান, এর মান আপনি পান হলো ভি ডিএম বাই ডিটি ডিভাইডেড বাই এম মাইনাস জি। ঠিক আছে, বুঝতে পারছেন, সিরিয়ালি আপনাকে মনে রাখতে হবে। এবার আপনি যদি এখানে কথা বলেন এফ ইজ ইকুয়াল টু এম এ, খুবই ফেমাস এই বান্দাকে নিয়ে, তবে ফর্মুলার কোনো শেষ নেই। একটা কথা মনে রাখেন, বলের একটা বউ আছে, সেই বউর নাম কি ত্বরণ, আপনাকে সবার আগে ত্বরণ বের করতে হবে, দেন আপনাকে বল বের করতে হবে। ঠিক আছে, ত্বরণ বের করার ফর্মুলা কি তিনটা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ইটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2s। এগুলোতে আপনাকে এই বের করবেন, দেন আপনি কি বলে আসবেন। ধরো বললাম আমি একটা বস্তু 20 মিটার পার সেকেন্ডে আছে, সে ধরো 5 সেকেন্ড পর 30 মিটার পার সেকেন্ডে গেছে, তার উপর প্রযুক্ত বল কত, আগে ত্বরণ বের করো, ভি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি দিয়ে আগে ত্বরণ বের করো, ত্বরণকে ভরের দ্বারা গুণ করো, তাহলেই বা তোমার কি বলটা চলে আসবে। মনে হচ্ছে নাকি 2x না, এটা 1x। হ্যাঁ আচ্ছা এবারে সেটা বল কিভাবে, আপনার চার প্রকার। ঠিক আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, মহাকর্ষ বল মানে কি, দুইটা বস্তুর মাঝখানে যদি আপনি মহাকর্ষ বল বের করতে যান ফর্মুলা কি জে মান এম টু ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার যদি বল তড়িৎচুম্বকীয় বল, ভাই দেখ মহাকর্ষ বল বাদে দুনিয়াতে যদি যা নিয়ে কাজ করে টান বল, ঘর্ষণ বল, স্প্রিং বল, সব কি আপনার তড়িৎচুম্বকীয় বলের মধ্যে পড়বে। এখানে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটা তড়িৎচুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সবল নিউক্লিয় বল কি নিউক্লিয়াসের মাঝখানে যেটা কাজ করে, সবচেয়ে স্ট্রং কে এই বান্দাই, এবং দুর্বল নিউক্লিয় বল কি আপনার বিভিন্ন ক্ষয়ের ক্ষেত্রে কাজ করে। এই চারটার মধ্যে সবচেয়ে দুর্বল কে মহাকর্ষীয় বল। তাহলে ভাই যদি মহাকর্ষীয় বল স্ট্রং হতো তাহলে ভাই তুমি থ্যানোসের মতো বা সরি আয়রন ম্যানের মতো যে কাউকে তুমি চাইলে হাতের মধ্যে টেনে নিয়ে আসতে পারতা, বাট এটাকে আমরা পারি না। বলে ভাই দুইটা প্রকার, সংরক্ষণশীল অসংরক্ষণশীল। সংরক্ষণশীল কি পথের উপর নির্ভর করে, অসংরক্ষণশীল পথের উপর নির্ভর করে না, যেমন কি ঘর্ষণ, বাধা, এগুলো সব কি আপনার অসংরক্ষণশীল বলের এক্সাম্পল। আর ভাই সংরক্ষণশীল বলের এক্সাম্পল কি আপনার মহাকর্ষ বল। ঠিক আছে, যেটা ভাই কোনো পথের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই।
কেন্দ্রমুখী বল খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আসতেছে, সেটা কি একটা কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি এমভি স্কয়ার বাই আর। এখান থেকে আপনার খুবই ইম্পর্টেন্ট টার্ম, সেটা আসে কি আপনার ভাইয়া ভি ওমেগা, এই সব জিনিসপাতি নিয়ে আপনাকে একটু কথাবার্তা বলতে হবে, এটা মুখের মধ্যে বলি। কৌণিকে রৈখিকে যদি থাকে ভি, কৌণিকে হলো ওমেগা, রৈখিকে যদি থাকে এ, কৌণিকে আলফা, রৈখিকে যদি থাকে এস, কৌণিকে কত থিটা, রৈখিকে যদি থাকে আপনার এফ, কৌণিকে কত আপনার টাও, রৈখিকে যদি থাকে পি, কৌণিকে কত আপনার এল। ঠিক আছে, তো এই ট্রানজিশনগুলো আপনার বুঝতে হবে। যেমন দেখো ভি আর ওমেগার মধ্যে রিলেশন কি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা, এই আলফার মধ্যে রিলেশন কে ইজ ইকুয়াল টু আলফা, এস আর থিটার মধ্যে রিলেশন কে ইজ ইকুয়াল টু আর থিটা, পি আর এল এর মধ্যে রিলেশন কে ইজ ইকুয়াল টু আর পি, টাও আর এফ এর মধ্যে রিলেশন টাও ইজ ইকুয়াল টু আর এফ। ঠিক আছে, খাতা নে, কলম নে, লেখ, ফর্মুলা মুখস্থ করবে না, ফর্মুলা কেন মুখস্থ হবে না, আর তালা ফর্মুলা মুখস্থ কর, নোট দেখালে ফর্মুলা মুখস্থ করে যা, এমনিই পাস আসবে। আচ্ছা ঠিক আছে, বাসের চিন্তা করিস বেটা। তো দেখো ভাই ব্যাপারটা কি, এফ সি ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর। এখন দেখো এখানে ভির জায়গাতে আমি চাইলে আর ওমেগা যদি বসাই, তাহলে ফর্মুলা আমার কি দাঁড়ায় এম ওমেগা স্কয়ার আর। ভাই কখন আমি এম ওমেগা স্কয়ার আর ইউজ করবো, কখন আমি এম বি স্কয়ার বাই আর ইউজ করবো। ধরো তোমার প্রশ্ন যদি লেখা থাকে যে একটি বস্তু প্রতি সেকেন্ডে 5 বার ঘূর্ণন দিচ্ছে, ভাই এম বি স্কয়ার বাই আর কে ফেলা, এম ওমেগা স্কয়ার আর কে ইউজ করতে হবে। ওমেগার একটা খুবই ফেমাস ফর্মুলা, সেটা কি 2 পাই এন বাই টি। কারণ ওমেগা তোমাকে সবসময় এভাবে দিবে, প্রতি ঘন্টায় এইটা ঘূর্ণন, প্রতি ঘন্টায় প্রতিদিনে এতটা ঘূর্ণন, প্রতি সেকেন্ডে এতটা ঘূর্ণন, মানে কি 2 পাই এন বাই টি ইউজ করবো। ধর তোমাকে কেউ বললো যে একটা বস্তু একদিনে 500টা ঘূর্ণন দিছে, ওমেগা তুমি কেমনে বের করবা। সবার আগে এন এর ভ্যালু কত 500, একদিনে কয় সেকেন্ড থাকে 86,400 সেকেন্ড, তাহলে 2 পাই ইন্টু 500 ডিভাইডেড বাই 86,400, ওখান থেকে তোমার ওমেগার মানটা বের হবে। দেন তুমি এম ওমেগা স্কয়ার আর দিয়ে তোমার অ্যান্সারটা বের করে ফেলবা। ঠিক আছে, এম ওমেগা স্কয়ার আর দিয়েই ইউজ করার চান্সেস বেশি। সংঘর্ষণের ক্ষেত্রে মানে সংঘর্ষের ক্ষেত্রে আমরা সবাই জানি যে শুরুতে যে ভরবেগ থাকবে এবং শেষে যে ভরবেগ থাকবে সেটা কনস্ট্যান্ট থাকবে। অনেক সময় আমাদের বেগ বের করতে বলে ভি ওয়ান এর একটা ফর্মুলা ছোটবেলায় শিখছেন, মুখস্থ করে নিতে পারেন, এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। কথা বোঝা গেছে? m1 minus m2 divided by m1 plus m2 into v1 plus 2m2 u2 divided by m1 plus m2। v2 এর ক্ষেত্রে কি জাস্ট 1 এর জায়গায় 2 বসাবা। ঠিক আছে, পুরো ফর্মুলাটা জাস্ট শিফট হয়ে যাবে, আর কোনো কিছুই না। লিফট সংক্রান্ত উপরে গেলে ভাই প্লাস হয়, নিচে গেলে মাইনাস হয়। সবাই জানি mg প্লাস হলো উপরে, mg মাইনাস কি নিচে, ওজন হারাবে আর কি। ঘর্ষণ বলের ক্ষেত্রে ভাই ঘর্ষণ বলে 3টা কেস, ঘর্ষণ বা 2 প্রকার, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি 0 থেকে মিউ এন পর্যন্ত আপনার কাজ করে। একটা বস্তু ধরো এখানে আছে, তুমি এটাকে ধরো, এটার ম্যাক্সিমাম যে ঘর্ষণ মিউ এন তার ভ্যালু 20 নিউটন, তুমি যদি একে 2 নিউটন দাও তাহলে ঘর্ষণ বল কত 2 নিউটন, 3 দিলে 3 নিউটন, বা যখন 20 দিবা তখন 20 নিউটন, বা যখন 21 দিবা তখন তার ঘর্ষণ কি 20 নিউটনই হবে, বেশি সে যেতে পারবে না। গতি ঘর্ষণের ক্ষেত্রে ভ্যালুটা কি তো ফিক্স, সেটা কি আপনার মিউ এন। আচ্ছা, এবার যদি একটা বস্তুকে আপনি যদি একটা অ্যাঙ্গেলে ধরেন, সেই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল দিলে সে স্লিপ করা স্টার্ট করে, সেই অ্যাঙ্গেলটা কেমনে বের করি, tan θ = মিউ দিয়ে। এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা সিকিউতে বারবার আসে সেটা কি, সেটা হলো আপনার ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণের ক্ষেত্রে আপনার ফর্মুলা কি, tan θ = v স্কয়ার বাই rg। এখানে একটা জিনিস মনে রাখেন, থিটা আপনাকে অলওয়েজ বের করতে হবে, সেটা কি sin θ দিয়ে বের করতে হবে। কেন? কারণ অ্যাঙ্গেল এখানে খুবই স্মল হয়, তাই tan θ = sin θ হয়। sin θ আমরা কেমনে বের করি, দুইটা রেল পাতের মাঝখানে যে উচ্চতা এবং তাদের দুইটা পাতের মাঝখানে যে দূরত্ব সেটা দিয়ে আমরা বের করি। ঠিক আছে, কোশ্চেনে ডাইরেক্ট মেনশন থাকবে, সেখান থেকে আপনি এই যে বাই x আপনার tan θ পেয়ে যাবেন। আর কি, আর হলো বাঁকের ব্যাসার্ধ, তোমাকে ডাইরেক্ট লেখাই থাকবে যে বাঁকের ব্যাসার্ধ হলো এত। বুঝা গেছে? tan θ = v স্কয়ার বাই rg কে আমরা কিভাবে ইউজ করি। জড়তার ভ্রামকের ক্ষেত্রে যদি আমি কথা বলি, দেখেন জড়তার ভ্রামক মেইন কথা, জড়তার ভ্রামক কি, একটা বস্তুকে ঘুরাইতে আমার কি পরিমাণ কষ্ট হয় সেটাকে আমরা জড়তার ভ্রামক বা রেডিয়াস আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন দেখেন মেইন কথা হলো যে একটা বিন্দু বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কত, ImR²। আমি আবারও বলি, কৌণিকের ওয়ার্ল্ডে হলো I, রৈখিকের ওয়ার্ল্ডে কি M। কৌণিকের ওয়ার্ল্ডে এম আই যে রোল প্লে করে, রৈখিকের ওয়ার্ল্ডে এমও ঠিক একই রোলটা প্লে করে। এবার আমি যদি কথা বলি যে আপনার একটা দণ্ডের ক্ষেত্রে, একটা দণ্ড, ঠিক আছে, মাঝখান দিয়ে যদি ঘোরাও তাহলে ফর্মুলা কি m²/12, সাইড দিয়ে ঘুরাইলে কত m²/3। মনে রাখার টেকনিকও শিখাইছি যে ভাই মাঝখানে বা ভরকেন্দ্র দিয়ে তুমি যদি কাউকে নড়াও তার জড়তার ভ্রামক কি ভাই অলওয়েজ কম হবে, এই জন্য কি m²/12 হয়েছে। আচ্ছা, তারপর তুমি যদি বলো এটা রিংয়ের ক্ষেত্রে, এটা রিংয়ের ক্ষেত্রে ফর্মুলা কি mr²। চাকতির ক্ষেত্রে mr²/2। কেন ভাই 2 দ্বারা ভাগ করলেন, কারণ ভর কাছাকাছি চলে আসছে, তাই আমার এখানে 2 দ্বারা ভাগ করতে হয়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে তোমাকে সবচেয়ে বেশি কোশ্চেন যেটা জিজ্ঞেস করে চক্রগতি ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, এমসিকিউ তো বহুবার জিজ্ঞেস করছে। ধরো বললাম আমি একটা কলমকে মাঝখান দিয়ে ঘোরাচ্ছি, এটা রেডিয়াস অফ জাইরেশন কি, কেমনে বের করবা, ml²/12 কে mk² দ্বারা ইকুয়েট করবা, কাটাকাটি করে কে এর ভ্যালু কত আসবে, l/√12 আসবে। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি একটা চাকতির রেডিয়াস অফ জাইরেশন কি, mk² = mr²/12, কাটাকাটি রুট করে অ্যান্সার কত আসে, r/√2। এভাবে তোমাকে যে কোনো রেডিয়াস অফ জাইরেশন জিজ্ঞেস করতে পারে। দেখো কৌণিকের ওয়ার্ল্ডে খুব ইজিলি রাখে, এর জায়গায় আলফা, এম এর জায়গায় আই, পি এর জায়গায় এল, এফ এর জায়গায় টাও, বি এর জায়গায় ওমেগা, f = ma। দেখো কোন একটা ফর্মুলাকে তুমি চাইলে কৌণিকে নিতে পারো। দেখো এফ এর জায়গায় এফ এর যার যার রোল চেঞ্জ করে দাও, এফ এর জায়গায় টাও, এম এর জায়গায় আই, এর জায়গায় আলফা, টাও = rf। দেখো এখানেও তোমার সেম কাজ করা যায়। পি এর ফর্মুলা কি, পি = mv না, পি এর জায়গায় এল, এম এর জায়গায় আই, আর কি ভি এর জায়গায় আপনার ওমেগা। ধরো আমি তোমাকে বললাম s = ut + ½ এটাকে কৌণিকে কনভার্ট করে দেখো, খুবই সোজা। এস এর জায়গায় থিটা, ইউ এর জায়গায় ওমেগা, এ এর জায়গায় আলফা, শেষ। ঠিক আছে, ফর্মুলা পারলে ফিজিক্সে ভাই কোনো ব্যাপার না। ফর্মুলা মুখস্থ করার কায়দা আছে। উপপাদ্য কাটাবে দুইটা, একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য, একটা লম্ব অক্ষ উপপাদ্য। একটা হলো ICOM + MD², আরটা হলো কি আপনার IZ = IX + IY। ধর একটা কলম, এই কলমের যে সাইডে যে আপনি বের করলেন ml²/3, কেমনে বের করছি, মাঝখানে ছিল ml²/12 + MD², এইটা আর এইটার মাঝখানে গ্যাপ কত, l/2।
তাহলে ml²/4 আসছে, ml²/4 আর ml²/12 এর লসগু নিছি, অ্যান্সার কত আসছে? ml²/3 আসছে। বুঝতে পারছেন? আপনার লম্ব উপবৃত্তর ক্ষেত্রে কি, ধরো বললো তোমাকে একটা চাকতির ব্যাস বরাবর যদি রাখা হয় তাহলে জড়তার ভ্রামক কত হবে? আমরা জানি কি চাকতির প্রতিটা ব্যাস সেম, তার মানে সেখানে কি আইএক্স আর আই এর ভ্যালু কি আপনার একই হবে, মানে কি 2i = হবে আইজ এর সমান। একটা চাকতির আইজেড বরাবর আপনার আই এর ভ্যালু কত? mr²/2। তাহলে mr²/2 = আপনি ওখানে কত পেলেন? 2i। তাহলে আপনার ওখানে ব্যাস বরাবর কত হলো? mr²/4 হলো। মেইন কথা হলো যদি কোনো কোশ্চেনে দেখো ব্যাস বরাবর বলছে তাহলে 2 দ্বারা ভাগ করে দাও। যেমন ধরো বলি যদি রিং এর ব্যাস বরাবর চক্রগতির জড়তার ভ্রামক কত? অ্যান্সার কত হবে? mr²/2 হবে, 2 দ্বারা ভাগ। চাকতির ব্যাস বরাবর জড়তার ভ্রামক কত হবে? mr²/4, 2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, ওকে। নিউটনে বলা হচ্ছে ভাই এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। একটা বস্তুকে, এটা ভাই সিকিউতে আসছিল, একটা বস্তুকে তুমি যদি ভাই ভার্টিক্যালি ঘুরাও তাহলে সেখানে কোন পয়েন্টে তোমার সুতার টান কি হবে? দেখেন মেইন কথা বুঝেন, 3টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। যে কোনো একটা বস্তুতে সুতার টান অলওয়েজ বস্তু থেকে বাইরের দিকে কাজ করে, এমজি অলওয়েজ নিচের দিকে কাজ করে। আর থার্ড কথা কি কেন্দ্র বিমুখী বল, তুমি যখন রাস্তাতে বাঁক না তখন মনে হয় কিন্তু বাইরের দিকে ছিটকায় যাচ্ছে, মানে কি বস্তু থেকে বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল কাজ করে। দেখো টপ পয়েন্টে তুমি চাইলে টি আরামসে লিখতে পারো, এই বস্তু বাইরের দিকে কত? mv²/r, নিচে দিকে mg, নিচে দিকে টি, তাহলে ইকুয়েশন কত? t + mg = mv²/r। শেষ। লাস্ট উপরের পয়েন্টে তুমি আমার টেনশন বের করতে পারবো না, টান বল বের করতে পারবো না, খুবই ইজি। নিচের পয়েন্টে খেয়াল করেন, টি কি অলওয়েজ বস্তু থেকে বাইরে, উপরে ভাই টি, নিচে দিকে এমজি, নিচে দিকে mv²/r অলওয়েজ কি বস্তু থেকে বাইরের দিকে। তাহলে নিচের পয়েন্টে আপনার ইকুয়েশন কি? t = mg + mv²/r। যদি কোনো থিটা অ্যাঙ্গেলে বের করে ফেলে তাও ভাই বের করতে পারবা। এখানে জাস্ট একটা এক্সট্রা কাজ করতে, সেটাকে mg কে উপাংশে ভাগ করতে হয়। mg এখানে অ্যাঙ্গেল বানাচ্ছে থিটা, এদিকে mg cos θ, এদিকে mg sin θ। এখন আপনি এই ব্যাসার্ধ বরাবর দেখেন ভাই কে কে আছে, এই বরাবর কে আছে? mg cos θ, বাইরের দিকে কে আছে? mv²/r, আর বস্তু থেকে বাইরে আছে কি আপনার টি। তাহলে ভাই জেনারেল ইকুয়েশন কত হলো? t = mg cos θ + mv²/r। এটা এবার সিকিউরিটি আসার চান্সেস খুবই বেশি। কনসেপ্টটা ভাই খুবই ইজি, আমি আপনাকে একদম ভাই ইজি ভাবে পড়াই দিছি। ঠিক আছে? একটা রকের ক্ষেত্রে বা ত্বরণের ফর্মুলা আমি যেটা বলতেছিলাম, f = mg + a, সাইড চেঞ্জ করে আপনি m দ্বারা ভাগ করলে আপনার এখানে ইকুয়েশন চলে আসবে। ফর্মুলা ভাই এখানে মুখস্থ করার কোনো কিছুই নাই। ঠিক আছে? এরকম টাইপের ভাই তোমাকে চাকরি টাইপ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? একদমই সোজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা পারবেন। দেখেন এখানে চাকরি টাইপ, এই যে সিম্পল কোশ্চেন আর কি করা হয়। সো যে ভেরিয়েশনের কোশ্চেন দিক ইনশাআল্লাহ তুমি পারবা। আচ্ছা, এবার আসবে আমাদের কার্যশক্তি ক্ষমতাতে। দেখেন ভাই কার্যশক্তি ক্ষমতাতে সবার আগে বেসিক যে ফর্মুলা সেটা হলো আপনার W = F.S, তাই না? W = আপনার F.S, এখানে ফর্মুলা কি আপনার Fs cos θ, মানে কি আপনার F ভার্সেস S যে গ্রাফে সেটা আপনার যে এরিয়া আসবে সেই এরিয়াকে আপনাকে এখানে ক্ষেত্রফলটা দিবে। আচ্ছা, খুবই বেসিক ডিসকাশন, এটা আমরা সবাই পারি। আচ্ছা, এখানে মেইন যে কথা হবে আপনাকে, দেখেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে আপনার ভাই ভর কেন্দ্রের সরণ সম্পর্কে আপনাকে বুঝতে হবে। ধরেন একটা বস্তুকে আপনি ফেলায় রাখছেন, ধরো একটা বইকে ধরো তুমি এখানে ফেলায় রাখছো, একটা বইকে যদি ফেলায় রাখো তাহলে এটা দৈর্ঘ্যটা তার প্রস্থ এবং উচ্চতাটা কি মাঝখান বরাবর কাজ করে না? জি ভাই। যখন মাটিতে আছে দেখো এটার উচ্চতা কত? 0.06 মিটার। তাহলে ভর কেন্দ্র কোথায় আছে? অলওয়েজ ভর কেন্দ্র কতটুকু সরছে? ভর কেন্দ্র ভাই মাটি থেকে আছে কত? আপনার 0.03 মিটার। তাহলে এখানে ভর কত? 0.03 মিটার ছিল। এই বইটাকে যখন আমি সোজা করবো তখন কি এটা দৈর্ঘ্য কাজ করবে? দৈর্ঘ্য কাজ করা মানে কি তখন তার ভর কেন্দ্র কি এখানে আছে, তো ভর কেন্দ্র এখানে থাকলে এতটুকু আপনার দূরত্ব কত? দেখেন দৈর্ঘ্য ছিল কত আপনার? 0.12। তাহলে আমি যখন সোজা করছি ভর কেন্দ্র কোথায় আছে? 0.12 কে 2 দ্বারা ভাগ করবো, মানে কি 0.6 এ আছে। তাহলে ছিল কত? 0.03 তে ছিল মাটি থেকে, হয়ে গেছে কত? 0.6 এ। তাহলে ভর কেন্দ্র কতটুকু সরলো? 0.6 - 0.03। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার এইচ পেয়ে যাবেন। এইচকে আপনি যদি এমজি দ্বারা গুণ করেন তাহলে কি আপনার বস্তুটাকে সোজা করতে আপনার কি পরিমাণ কাজ করা হয়েছে সেই কাজের মানটা আপনি এখানে আরামসে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা ভর কেন্দ্র সরণের আরো কিছু জিনিস দেখবো। দেখেন পুরো ফিজিক্সে ভাই ইন্টিগ্রেশনের একটাই ফর্মুলা, ইন্টিগ্রেশন করা মানে কি পাওয়ার বাড়ায় সেই পাওয়ার দ্বারা ভাগ, আর ডিফারেন্সিয়েশন মানে কি পাওয়ার নিচে নামায় পাওয়ার 1 কমায় দেওয়া। ঠিক আছে? আচ্ছা, সেইগুলো মেইন কথাবার্তা। এখান থেকে আপনাকে বলকে টাইমের রেসপেক্ট ইন্ডিকেশন করতে দিতে পারে। আচ্ছা, আর একটা কথা হলো কার্যশক্তি ক্ষমতার উপপাদ্য। দেখেন কাজে বের করার ফর্মুলা দুইটা, একটা এফএস আর হলো হাফ এমভি এফ স্কোয়ার মাইনাস হাফ এমভি আই স্কোয়ার। এটা থিওরিটিক্যাল আকারে বোর্ডে এমসিকিউতে কোশ্চেন করছে। ধরা বললাম একটা বস্তু 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, কিছুক্ষণ পর সে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, এখানে তার উপর কৃত কাজ কত? ভর ধরো 2 কেজি, খুবই সিম্পল, শেষ গতিশক্তি মাইনাস শুরুর গতিশক্তি। ঠিক আছে? লাস্ট কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। কথা বুঝছেন? যেমন দেখেন একটা কোশ্চেন দেওয়া আছে, দেখেন বেগ দেওয়া আছে, বলছে কি কাজ কত? আদি বেগ দেওয়া নেই, মানে কি ভাই 0। তাহলে আমরা এখানে কাজ কি? বেগটার আগে মান বের করে √/² স্কোয়ার করে যোগ করে তারপর আমি হাফ এমভি স্কোয়ার করে দিলে আমার ভাইয়া এখানে মানটা ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে ভাই বলের মান কত? F = kx, আর ভাই আপনার শক্তির ফর্মুলা কত? হাফ ইন্টু কে xi স্কোয়ার মাইনাস xf স্কোয়ার। ঠিক আছে? এখানে xi-টা আমরা অনেকে বাদ দিই। ঠিক আছে? কেন বাদ দিই? কারণ জেনারেলি শুরুর যে প্রসারণ সেটা দেখে না, বাট তারপর ফর্মুলাটা এভাবে মনে রাখাই বেটার।
আচ্ছা এখানে ভাই কে এর মানটা কখনো দিয়ে দিবে না, কিভাবে দিবে? ধরো বললো 25 নিউটন বল কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, মানে কি এখানে বল দেওয়া সরণ দেওয়া, আগে এখান থেকে আপনি কে বের করবেন কিভাবে, এফ ইকুয়াল টু কে এক্স দিয়ে, তারপর আপনি হাফ কে এক্স স্কয়ার ইউজ করবেন। দেখেন কি লেখা, স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কে পাইছি এক্স দেওয়া আছে, আমি এখন আমার হাফ কে এক্স স্কয়ার দিয়ে আমার বেগের মান আরামসে বের করতে পারবো। আচ্ছা ক্ষমতার ক্ষেত্রে ফর্মুলা ভাই পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, অথবা আপনি যেটা বলতে পারেন এফ ডট বি, এখান থেকে আপনার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আপনার করতে হয়। কুয়ার ক্ষেত্রে ম্যাথগুলো জেনারেলি আসে, আউটপুট কি ভাই ডাইরেক্ট আপনার গায়ে লেখা থাকবে যে ওর ক্ষমতা হলো এত, ইনপুট হলো গায়ে লেখা থাকবে যে ওর ক্ষমতা হলো এত, আর আউটপুট তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন তুমি আউটপুট বের করবা কেমনে সেটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা কুয়া আছে, কুয়াটা পুরোটা ধরো পানি দিয়ে আপনার ভরা, তো কুয়াটা যদি ভাই পানি দিয়ে ভরা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্র কোথায়, মাঝখানে, তাহলে আপনার এখানে এইচ এর ভ্যালু কত, এইচ বাই টু, সোজা কথা, ঠিক আছে, এম জি এইচ বাই টু দিয়ে আপনি বের করবেন। আচ্ছা ভর কখন আপনাকে কিভাবে দিবে না, আপনাকে রো ভি দিয়ে বের করতে হবে, ভির মান কত, পাই আর স্কয়ার এইচ, এইচ কি যতটুকু জায়গাতে পানি আছে সেই পুরো এইচটা আপনি ব্যবহার করবেন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, এই জিনিসটা যদি এরকম থাকতো যে ধরো পানি আমার অর্ধেক জায়গাতে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এইচ কত হতো বলেন তো, এইচ হতো কি এটার মাঝখান কত এখানে, তাহলে এইচ কত এই পুরোটা, এখন আপনি নিজেই বলেন এই নিচেরটা কত, এইচ বাই টু, এইচ বাই টু এর অর্ধেক কত, এইচ বাই ফোর, এইচ বাই ফোর, আর উপরে আছে কত এইচ বাই টু, তাহলে প্লাস এইচ বাই টু, কত আসলো তাহলে আমার এখানে আসলো কত, থ্রি এইচ বাই টু আসলো না, থ্রি এইচ বাই টু আসলো না, আসলো, তাহলে আমার এখানে এইচ এর ভ্যালু কত হলো, থ্রি এইচ বাই টু। এখন আমি এম কি করবো, দেখেন এম কোন জায়গাতে আছে, অর্ধেক পানি আছে না, তার মানে কি রো ইন্টু পাই আর স্কোয়ার, এখানে কি এইচ হবে পুরোটা, না ভাই অর্ধেক আছে, তাহলে এইচ বাই টু, ঠিক আছে? তাহলে এম আর এইচ এই দুই ক্ষেত্রে আপনি একটু কেয়ারফুল থাকেন, ঠিক আছে? এখন এখানে তোমাকে যাই দিক না কেন, 3/4 1/4 যাই দিক, অলওয়েজ ভর কেন্দ্র থেকে একদম উপর পর্যন্ত ক্যালকুলেশন আপনি আশা রাখি ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? সেটা নিয়ে এত টেনশন নেওয়ার কোনো বিন্দু পরিমাণ কারণ নেই। আচ্ছা এরকম টাইপের কিছু কোশ্চেন করে, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে তোমাকে এখানে গ্র্যাভিটি নিয়ে কথা বলে, বিভব শক্তি, গতি শক্তি, তাহলে এগুলো আসলে কি পারবে, এগুলো আমার কোনো কঠিন জিনিসপাতি না, ঠিক আছে? দেখো যে কুয়া টাইপ ম্যাথ তোমার সেন্টার অফ মাস থেকে অলওয়েজ তুমি ডিফাইন করবা, এখানে এফিসিয়েন্সি টাইপ জিনিসপাতি দেয়। আচ্ছা কোন জায়গাতে বিভব শক্তি কি হবে, এই দেখেন ইটের ক্ষেত্রে একটা কথা বলা হয়, একটা ইটের পর একটা ইট রাখা হলে কৃত কাজ কত, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু এম জি এস, ঠিক আছে? তারা বলো 50টা ইট একের উপর এক রাখতে কৃত কাজ কত, ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করলে হবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু এম জি এস, এন এর ভ্যালু কত, ইট সংখ্যা, ঠিক আছে? আচ্ছা একটা জিনিসকে তুমি যদি সোজা করো তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কি হবে, এটা আমরা অলরেডি আগে দেখছি, ঠিক আছে? কাজ বের করার যে ফর্মুলা। আচ্ছা একটা ইটকে বাঁকা করার কেস, এই কেসটা এখন আপাতত বুঝাইতে পারবো না, কারণ ডায়াগ্রামটা একটু টাফ, বাট তারপরে যদি কেউ লেকচার থেকে দেখে থাকেন সেখান থেকে পড়েন, নাহলে ভাই আপাতত ছাড়েন, আপাতত সময় নেই। একটা পেন্ডুলামের কেসটা খুবই ইম্পর্টেন্ট, একটা পেন্ডুলামকে তুমি যদি অ্যাঙ্গেলে নাও তাহলে সেখানে আপনার গ্র্যাভিটি নিয়ে আপনার কথাবার্তা বলে, সেক্ষেত্রে আপনার দুইবার ত্রিভুজ আঁকতে হয়, একবার প্রথম কেসে আপনি ত্রিভুজ আঁকেন, সেকেন্ড কেসে আপনি কি একটা সমকোণী ত্রিভুজ আঁকেন, ত্রিভুজ এঁকে আপনি কি করেন, আপনার এই বেসিক্যালি এই ভূমিটা বের করেন, প্রতি কেসে ভূমিটা বের করে আপনি মাইনাস দিয়ে আর কি দেখেন যে আপনার এখানে কতটুকু শক্তির চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এগুলো ইজি কোশ্চেন, সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে তাহলে ভাই আমাদের দেখেন আমাদের হিয়ারটা শেষ হয়ে গেছে, কি বলে তোমার কাজশক্তি ক্ষমতার যে পার্টটা, সেই কাজশক্তি ক্ষমতার পার্টটা শেষ হয়ে গেছে। তাহলে এইবার আমরা আমাদের হিয়াতে চলে যাই, সেটা হলো কি আপনার গ্র্যাভিটিতে চলে যাই। দেখেন মহাকর্ষ বিকর্ষতে চলে যাই। দেখেন সবার আগে মহাকর্ষ বিকর্ষের ক্ষেত্রে মেইন যে কথা হলো ভাই, দুইটা বস্তুর মাঝখানে আপনার যদি ভাই ভর থাকে m1 m2 এবং দূরত্ব যদি থাকে r থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এফ এর ফর্মুলা কত হবে, gm1 m2 বাই r স্কয়ার। এখানে একটা টেকনিক্যাল কোশ্চেন করতে পারে যে একটা মহাকর্ষ বলকে ভেক্টর ফর্মেটে দেখো, যে কোনো একটা ভেক্টরকে ভেক্টর ফর্মেটে আমরা কিভাবে নেই, তার একক ভেক্টর দ্বারা গুণ করি, সরি এটার একক ভেক্টর কত হবে আপনার r ক্যাপ, তাহলে r ক্যাপ কেমনে বের করবো, r ক্যাপ মানে কি ভেক্টর ডিভাইডেড বাই মান, তাহলে r ক্যাপের ভেক্টর কত, আর ভেক্টর এবং তার মান কত r, তাহলে সেই ক্ষেত্রে এই মহাকর্ষ বলের যে ভেক্টর ফর্মেট আসবে সেটা কি gm1 m2 ইন্টু r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব, ঠিক আছে? এটা আমি বোর্ডে আসে নাই বাট আসার চান্সেস আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন একটা গোলক দাও, গোলক থেকে আপনি যদি বা পৃথিবীর কথা বলেন, সেখান থেকে এই উচ্চতা দূরে আপনার এখানে জি এর ভ্যালু কত হবে ডাইরেক্ট মুখস্থ রাখেন, যে কিভাবে বের করা হয়, জিএম বাই আর প্লাস এইচ বাই হোল স্কয়ার দিয়ে বের করা হয়, বা সেক্ষেত্রে জিএইচ এর ফর্মুলা কি আসে, জি নট আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এই অ্যাজ ইট ইজ ইকুয়েশনটাই আপনার বোর্ডে এমসিকিউ তে অলরেডি আসছে। আচ্ছা এখানে আমরা একটা কম্বিনেশন ধরি, সেটাকে এইচ এর ভ্যালু যদি আর থেকে খুব বেশি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কি হয়, জি নট ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। একটা কথা মনে রাখেন যে এই এইচটার মান আর এর থেকে খুবই কম হতে হবে, আর এর মান কত, 6400 কিলোমিটার, পৃথিবীর ভর কত, 6 × 10⁻24 কেজি, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ধরেন আমি বললাম যে এইচ হলো কত, 6400, এখন তোমাকে যদি বলি 5 কিলোমিটার দূরে যে তোমার গ্র্যাভিটির মান কত, 6400 তুলনায় 5 কিলোমিটার খুবই কম, তাহলে সেই ক্ষেত্রে তুমি ফর্মুলা ইউজ করতে পারো, আদারওয়াইজ করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন তারপর নেক্সট আমাদের কনসেপ্টটা কি, নেক্সট আমাদের কনসেপ্ট হলো বা পৃথিবীর ভিতরে যদি কথা বলে দুইভাবে করা যায়, একটা কি কেন্দ্র থেকে যাওয়া যায়, একটা কি ভূপৃষ্ঠ থেকে নিচে নামা যায়। কেন্দ্র থেকে যদি যাওয়া হয় তাহলে তখন ফর্মুলা কি হবে, জি নট স্মল আর বাই আর, স্মল আর এর পরিচয় কি, কেন্দ্র থেকে দূরত্ব, যদি ভূপৃষ্ঠ থেকে নিচে নামেন সেই ক্ষেত্রে ফর্মুলা কি, জি নট ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর, ডি কি ডেপথ বুঝায়। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষাতে আসছে, যে ধরো তোমাকে বললো যে পৃথিবীর
কতটুকু নিচে গেলে ভূপৃষ্ঠের উপরের সমান গ্র্যাভিটি পাওয়া যাবে। ঠিক আছে, ধরো আমি তোকে বললাম যে পৃথিবীর নিচে ধরো আমি গেলাম হলো, বা ধরো পৃথিবীর উপরে আমি গেলাম হলো 300 কিলোমিটার, তাহলে পৃথিবীর নিচে ঠিক কত কিলোমিটার নিচে গেলে আমি একই অভিকর্ষ মান পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা রিলেশন মেনটেন করা হয়। সেই রিলেশনটা কি? ডি ইজ ইকুয়াল টু 2h। মানেটা কি? মানে হলো যে পৃথিবীর উপরে অভিকর্ষ ত্বরণের মান খুবই তাড়াতাড়ি কমে, বাট নিচে অভিকর্ষ মানের ত্বরণের মানটা অত তাড়াতাড়ি কমে না। তো আমি তোমাকে যেটা বললাম যে পৃথিবী থেকে ধর তুমি 300 কিলোমিটার উপরে গেছো, তাহলে সেই ক্ষেত্রে পৃথিবীর নিচে তোমার যাইতে হবে কত? 300 × 2 বা 600 কিলোমিটার। এটা কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করছে পরীক্ষাতে যে কি পৃথিবীর উপরে এবং মানে এমসিকিউতে জিজ্ঞাসা করছে পৃথিবীর উপরে এবং নিচে, ঠিক আছে, পৃথিবীর গভীরতাতে এবং উপরে তোমার যদি অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত কত। এখন দেখো গভীরতা আর উপরের রেশিও চাইছে, তাহলে গভীরতা এবং উপরে বা উচ্চতার আমরা যদি রেশিও চাই, তাহলে এখানে d/h কত হবে? 2/1। মানে কি গভীরে তোমার 2 কদম যাইতে হবে আর উচ্চতায় তোমার 1 কদম যেতে হবে। মানে কি উচ্চতায় তুমি যদি যাও 1 কিলোমিটার, তাহলে গভীরে তোমার অবশ্যই 2 কিলোমিটার যেতে হবে ঠিক সেম গ্র্যাভিটি পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? উপরে ভাই আপনার অভিকর্ষ ত্বরণের মান তাড়াতাড়ি কমে, নিচে বা পৃথিবীর ভিতরে অভিকর্ষ ত্বরণের মান অত তাড়াতাড়ি কমে না। ঘোরার ক্ষেত্রে আপনার কিভাবে পৃথিবী বাইরে থেকে ছিটকা যেতে চায়, সেক্ষেত্রে ফর্মুলা কি? g0 - ω² r cos স্কয়ার ল্যামডা। এই ক্ষেত্রে আপনার দুইটা অঞ্চল আছে, একটা বিষুবীয় একটা মেরু অঞ্চল। বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আপনার কি ল্যামডার মান হয় কত? 0। তাহলে সেই ক্ষেত্রে আপনার বা মান কত আসে? g0 - ω² r। আর ভাই মেরুর ক্ষেত্রে বা পোলের ক্ষেত্রে বিষুবীয় মানে ইকুয়েটর আর মেরু মানে পোল, তাই মেরুর ক্ষেত্রে আপনার ফর্মুলা কি হয়? শুধুমাত্র g0ই হয়। মেরু এবং বিষুবীর মাঝখানে যে পার্থক্য সেটা হয় কি? শুধুমাত্র আপনার ω² r হয়। এটা মনে রাখতে হবে। এখানে ওমেগাটা খুবই ইম্পর্টেন্ট। ওমেগা আমরা কেমনে বের করি? 2π/t দিয়ে। একটা পৃথিবী তার জায়গায় ঘুরতে ভাই কতটুকু সময় লাগে? 86,400 সেকেন্ড। একটা এমসিকিউ আসছিল যে আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত, কেমনে বের করা হয়? আইফেল টাওয়ার বলো, তোমার বাসা বলো, আমার বাসা বলো, আমি যে দাঁড়ায় আছি, আমাদের সবার একটা কৌণিক বেগ আছে। কৌণিক বেগ কেমনে বের করে? পৃথিবী তার জায়গায় ঘুরতে যতটুকু সময় লাগে 2π × 1 / 86,400 সেকেন্ডে বের করলেই হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসে যে তোমার এই বান্দা, এই যে বান্দাটা যে ধরো ল্যামডা কোণে আছে, তাহলে ও ধরো তোমাকে এখানে জিজ্ঞেস করলো যে ও কতটুকু পরিধি ঘুরে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি বসাই? s = vt। ওর পরিধিটা কত বলো তো? ওর পরিধিটা হলো 2πr না? এখান থেকে সিকিউতে কোশ্চেন আসছে 2πr না? জি ভাই, আর বের করা যাবে না? জি ভাই বের করা যাবে। আর এর পরিচয় কি? r cos আলফা। আর এর পরিচয় কি? r cos আলফা। যে এখান থেকে আমি যদি অ্যাঙ্গেল বের করি r cos আলফা বা r cos ল্যামডা, তাহলে এখান থেকে আমার পরিধি পাওয়া যাবে না? জি ভাই যাবে 2πr। তাহলে s = কত? vt। ধরো বললো যে কত বেগে ঘুরতেছে, তাহলে আমি এখানে s পাইলাম, ঠিক আছে। v আমি জানি, t কত বলেন তো? কতক্ষণ সময় আসছে? 24 ঘন্টা। তাহলে t হলো কত আমার? 24 ঘন্টা। s হলো কত আমার? 2πr। বেগ আমাকে যদি বের করতে বলে তাহলে আমি ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। এগুলো সিকিউর পার্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপর যদি আমি আসি ভাই একটা পৃথিবী তোমার কখন চারপাশে ঘুরতে থাকে? যখন কি তার কেন্দ্রমুখী বলটা অভিকর্ষ বলের মানে সমান হয়। আমরা জানি কি কেন্দ্রমুখী বল কারো না কারো কাছ থেকে আসতে হয়। যেমন ধরো তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল একবার যে একটা বান্দা যদি ধরো তোমার সাপোজ ধরো এরকম একটা কোশ্চেন করছিল যে একটা বান্দা তোমার যদি 50 মিটার/সেকেন্ডে যদি ঘুরে এবং তার ভর যদি হয় 50 কেজি এবং সে যদি 20 মিটার ব্যাসার্ধের একটা রাস্তা বাঁক নেয়, তাহলে তার ঘর্ষণ বলের মান কত? এটা মানেটা হলো বেসিক্যালি যে ঘর্ষণ বল বা তোমার কেন্দ্র টান বল বলো অথবা মহাকর্ষ বল বলো, এটাই আসলে কেন্দ্রমুখী বলকে দেয়, তার নিজের কোনো এক্সিস্টেন্স নাই। তাহলে সেই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান আসলে mv²/r দিয়েই বের হবে। যেমন এখানে যদি একটা বান্দা যদি পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরতে হয়, তাহলে তার mv²/r বা কেন্দ্রমুখী বলের মান হবে কি? gmm/r² সমান হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে সিকিউতে এখানে mv²/r ইউজ না করে m⍵²r কে ইউজ করে, ঠিক আছে। বলে কি যে পৃথিবীর যদি আশপাশ দিয়ে ঘুরে তাহলে তার কৌণিক বেগ কত হইতে হবে, ঠিক আছে, যদি সে পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরতে চায়, তাহলে সেক্ষেত্রে gmm/r² কে ডাইরেক্ট m⍵² এর ইকুয়েট করে দিবা। এখান থেকে আমার মেইন যে ইকুয়েশনটা পাই সেটা কি কাক্ষিক বেগের ইকুয়েশন। এই ইকুয়েশনটা থেকে কাক্ষিক বেগের ইকুয়েশন আসে, ঠিক আছে। ইকুয়েশনটা কি? v = √gm/r। একটা এমসিকিউ একটা সিকিউ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ধরো সেটা হচ্ছে একটা পৃথিবী বা একটা স্যাটেলাইট পৃথিবীর আশেপাশে এত বেগে ঘুরতেছে, তাহলে সে কি পৃথিবীর আশেপাশে ঘুরতে পারবে কি না? তাহলে সেই ক্ষেত্রে সেই স্যাটেলাইট এবং পৃথিবীর মাঝখানের gmm/r² এর মান বের করতে হবে এবং তার mv²/r এর মান আলাদা করে বের করতে হবে। যদি দুইটা মান তুমি দেখো একই হয়েছে, তাহলে সে পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরতে পারবে, বাট যদি কম বেশি হয় তাহলে সেভাবে ঘুরতে পারবে না। এখান থেকে কনসেপ্ট আসে যে একটা বস্তু কখন পৃথিবী থেকে বাইরে চলে যায় সেটা কি মুক্তিবেগের জন্য, বা মুক্তিবেগের ফর্মুলা কি? √2gm/r বা যার মান আসে কত? 11.2 কিলোমিটার/সেকেন্ড। এটা মঙ্গল গ্রহের ক্ষেত্রে কত হয়? 5 কিলোমিটার/সেকেন্ড হয়। আচ্ছা, এখন কথা হলো যে একটা বান্দা যদি কোনো কারণে কাক্ষিক বেগের মান কত? পৃথিবীর কাক্ষিক বেগের মান 7.9 বা 8 কিলোমিটার/সেকেন্ডের কাছাকাছি। যদি সেই বান্দা 7.9 কিলোমিটার/সেকেন্ডের থেকে বেশি কিন্তু মুক্তিবেগের থেকে যদি কম মানে ঘুরে, তাহলে সে কোন পথে ঘুরে? তাহলে বা সে উপবৃত্তাকার পথে ঘুরে বা ইলিপ্টিক্যাল পথে ঘুরে। যেমন একটা কোশ্চেন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই সূর্যের আশেপাশে গ্রহ নক্ষত্র গ্রহরা কেন উপবৃত্তাকার পথে ঘুরে? তার কারণ হলো সূর্যকে তুমি যদি সেন্টার হিসেবে ধরো, তাহলে সূর্যের যে কাক্ষিক বেগ সেই কাক্ষিক বেগের থেকে বেশি বেগে আমরা প্রতিটা গ্রহ ঘুরতেছি এবং মুক্তি বেগের থেকে কম বেগে আমরা ঘুরতেছি, ঠিক আছে। মানে আল্লাহ তাআলা আমাদের এমনভাবে ডিজাইন করছে যে আমাদের বেগটা কাক্ষিক বেগের থেকে বেশি কিন্তু মুক্তি বেগের থেকে কম। তাই আমাদের আর কি আল্লাহ তাআলার কাছে দোয়া যেতে হবে যে আল্লাহ তাআলা কখন আমাদের কি বলে মুক্তি বেগে না নিয়ে যায়, তাহলে ভাই পৃথিবী ডান, ঠিক আছে। ওকে,
আপনাদের ক্যাপ্টার সোলার ক্ষেত্রে তিনটা ল আছে। প্রথম ল কি বলে যে প্রতিটা গ্রহ নক্ষত্র ভূবৃত্তাকার পথে ঘুরে, কেন ঘুরে সেটা কারণ আমরা বুঝতে পারলাম। আর সেকেন্ড যে কারণটা হলো, সেকেন্ড যে জিনিসটা হলো সেটা কি, যে প্রতিটা গ্রহ আপনার একক সময় একই ক্ষেত্রফল আপনার অতিক্রম করে। এখান থেকে একটা খুব ফেমাস রিলেশন আসে যে একটা গ্রহ তোমার যেখানেই থাকুক না কেন, একটা গ্রহ তোমার যেখানেই থাকুক না কেন তার আপনার L1 = L2 হয়, মানে কি কৌণিক ভরবেগের মান সমান হবে। এখান থেকে আমরা পাই কি mv1 r1 = mv2 r2, কাটাকাটি গেলে আমরা কি বলতে পারি যে বেগ আর r এর যে সম্পর্কটা সেটা ব্যস্তানুপাতিক, মানে কি ব্যাসার্ধ যখন অনেক বেশি হয় তখন কিংবা সেখানে বেগের মান কম হবে, এবং ব্যাসার্ধ যখন অনেক কম হবে তখন কিংবা সেখানে বেগের মানকে আপনার বেশি হবে। মানে কি যখন বান্দা কাছে থাকে তখন সে জোরে যায়, এবং বান্দা যখন দূরে থাকে তখন সে আস্তে যায়। এরকম টাইপের এমসিকিউ টাইপ কোশ্চেন আসছে বা তোমাকে আবারও জিজ্ঞেস করতে পারে। আর থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে একটা বান্দা সূর্য থেকে, সূর্য গ্রহ হতে পারে, গ্রহ চাঁদ হতে পারে, গ্রহ স্যাটেলাইট হতে পারে, তাদের মধ্যবর্তী দূরত্ব এবং পর্যায়কালের সম্পর্ক কি, অ্যাসোলার টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এরকম টাইপের এমসিকিউ জিজ্ঞেস করে। যদি আমি মধ্যবর্তী দূরত্ব বাড়াই তাহলে পর্যায়কাল কি হবে ভাই, বাড়বে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এখান থেকে মেইন ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেটা কি, টি ইজ ইকুয়াল টু 2π√r³/gm। এই ফর্মুলাটা স্যাটেলাইটের জন্য ইউজ করা যায়, স্যাটেলাইটের উচ্চতা কত, সেই ক্ষেত্রে আমরা স্মলারের ভ্যালু কত বসাই, r + h বসাই, সেখান থেকে এইচটা বের করে নিতে হয়। এই 2π√r³/gm ভাই কেমনে বের করবো বা মনে রাখবো ভাই 2π√L/g দিয়ে মনে রাখবো, জির জায়গায় gm/r² বসাবো, এল কে এটা দূরত্ব, ওটাকে আমি আর ধরে নিব, ধরে নিলে আমার ফর্মুলাটা ইজিলি মনে রাখা যাবে। আরেকটা কথা জিজ্ঞেস করে, ভূস্থির কক্ষপথের ক্ষেত্রে আপনার বা ভূস্থির উপগ্রহের ডেফিনেশন কি, ভূস্থির উপগ্রহ তখনই হবে যখন তার পর্যায়কালের মান কত হবে 24 ঘন্টা। তো এরকম বলতে পারে যে তার উচ্চতা কতটুকু পরিবর্তন করলে সে ভূস্থির উপগ্রহতে কনভার্ট হবে, এটা সিকিউতে জিজ্ঞেস করতে পারে। তোমার কাজ কি, টি এর ভ্যালু 24 ঘন্টা ধরে সুন্দর মতো এখান থেকে এইচ এর মানটা বের করে ফেলা। যারা সিকিউতে প্র্যাকটিস করছেন তারা দেখছেন। আচ্ছা, মুক্তিবেগ এবং কাক্ষেপ বেগের সম্পর্ক কি, সম্পর্কটা হলো √2 × v0, ঠিক আছে, √2 v0। একটা গ্রহকে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে তোমাকে যদি সরাইতে হয় তাহলে সেক্ষেত্রে কি বিভব শক্তি যে পার্থক্যটা হবে সেটা কি, দুই জায়গাতে তোমরা কি বিভব শক্তি বের করবা। বিভব শক্তির ফর্মুলা কি, -gmm/r। এরকম কোশ্চেন তোমাকে সিকিউতে জিজ্ঞেস করতে হবে যে একটা গ্রহকে আমি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে সরাইলাম, তাহলে সেক্ষেত্রে কতটুকু শক্তি লাগবে, কি করবা, দুইটা জায়গার যে বিভব শক্তি আছে তাদেরকে মাইনাস করে দিবা, ঠিক আছে, আলাদা আলাদা করে বের করে জাস্ট মাইনাস করে দিলেই তোমার কাজ শেষ। দেখো যেরকম টাইপের ভাই g−ω²r, এখানে যে এফেক্টিভ টাইপের কিছু কোশ্চেন তোমাকে সিকিউতে দিতে পারে, তাকে বেগ বের করতে দিতে পারে। ওকে, এই তোমার এখানে s = vt তোমাকে এখানে ইউজ করাতে পারে। তারপর তোমার এখানে এই যে এইচ বের করতে পারে, সব একই ফর্মুলা s = vt টাইপ, মানে তোমার কনসেপ্টের বাইরে কোনো কোশ্চেন আর কি জিজ্ঞেস করে। দেখো যে আলাদা আলাদা করে তোমাকে ভি বের করে কম্পেয়ার করা লাগতে পারে যে ঘুরবে কি ঘুরবে না। এরকম টাইপের ভাই রিলেশন টাইপ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপরে ভাই কত উচ্চর মধ্যে সে ঘুরবে, এরকম টাইপ কোশ্চেন। আচ্ছা, যে কোনো একটা পয়েন্টে আপনার বিভবের মান কত, -gmm/r, একটু আগে বললাম, ঠিক আছে, সরি, বিভব শক্তির মান কত, -gmm/r, বা বিভবের মান কত হবে, শুধু -gm/r হবে। দেখেন প্রতিটা ফর্মুলা এখানে লিখে দেওয়া হয়েছে, যতগুলো ফর্মুলা চ্যাপ্টারে আপনার কি ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আপনার এখানে পড়তে হবে সেটা হলো ঘনত্বের সাথে আপনার জি এর রিলেশনটা কিরকম, ঠিক আছে। আমি জিনিসটা একটু পড়াই, দেখেন মেন কথা বুঝেন। প্রথম কথা ভাই, ফর্মুলা আপনি কি শিখছেন, g = gm/r²। মানে কি যখন আপনার ভর নিয়ে কথা বলবে তখন কি জি আর আর এর সম্পর্ক কি, জি হলো আর এর বর্গের ব্যস্তানুপাতিক। বা যদি কোনো কারণে আপনার এখানে ঘনত্ব নিয়ে কথা বলে যে দুইটা গ্রহের ঘনত্ব সেম, তখন এই gm/r² ইউজ করা যাবে না। এম এর জায়গায় তখন কি বসে দেয়, ρ × 4/3πr³ 4/3πr³ কেন, এটা গোলকের এটা আয়তন। তো সেক্ষেত্রে দেখেন ফর্মুলা কি দাঁড়াবে, g = 4/3g ρπr। মুখস্থ করতে হবে না, পরীক্ষার হলে আপনি রবি বসায় বের করবেন। দেখেন এখানে জি আর আর এর সম্পর্ক কি হবে, আপনার সমানুপাতিক। তার মানে কি যদি ঘনত্ব নিয়ে কথা বলে তাহলে জি আর এর কি সমানুপাতিক, বা যদি ভরের কথা বলে তখন কি জি আর এর বর্গের ব্যস্তানুপাতিক। ইম্পর্টেন্ট। মুক্তিবেগের ক্ষেত্রে দেখেন ভাই রিলেশন আসে জানেন কয়টা, তিনটা। একটা একটা করে আসি। প্রথম ভাই মুক্তিবেগের ফর্মুলা কি, √2gm/r, বা চাইলে সেটাকে লেখা যায় √2gr ও লেখা যায়, √2 মানে অভিকর্ষ ত্বরণ দিয়েও লেখা যায়। যদি বলে দুইটা গ্রহের ভর কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে ভাই বেগ আর ব্যাসার্ধের রিলেশন কি বা কোন ফর্মুলা ইউজ হবে, √2gm/r। তখন কি ভাই আপনার মুক্তিবেগ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। যদি কোনো কারণে বলে যে আপনার দুইটা গ্রহের অভিকর্ষ ত্বরণ সেম, তখন ফর্মুলা কি, √2gm/r ইউজ করলে হবে না, তখন ইউজ করতে হবে √2gr। তখন কি বেগ আর ভাই ব্যাসার্ধ কি আপনার বর্গমূলের সমানুপাতিক। যদি কোনো ঘনত্ব সমান, তখন কি ভাই আর এই দুইটা ইউজ করা যাবে না, তখন আপনার ফর্মুলা কি হবে, এটা কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করছে। তখন তোমার ভাই এম এর জায়গায় বসাবে কি সুন্দর হবে, ρv যদি বসা তুমি কাটাকাটি করো তাহলে দেখেন আপনার কি আসবে, v ∝ আসবে, ঠিক আছে। তার মানে যখন তোমাকে বলবে ঘনত্ব নিয়ে কথাবার্তা বলবে, যেমন এই 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 এক্স্যাক্ট এইটাই জিজ্ঞেস করছিল যে নিচের কোন কোন রাশিমালাগুলো মুক্তিবেগের, এই এক্স্যাক্ট এটাই বোর্ডে এমসিকিউতে জিজ্ঞেস করছিল, ঠিক আছে। তখন আপনার এখানে মুক্তিবেগ এবং আর এর সম্পর্ক কি হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। ঘনত্ব নিয়ে কথা বললে সমানুপাতিক, ভর নিয়ে কথা বললে বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর যদি আপনার অভিকর্ষ স্তরণ নিয়ে বলে তাহলে কি বর্গমূলের সমানুপাতিক। তিন জায়গাতে তিনটা কেস, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনাকে একটু মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, মাথার মধ্যে রাখলে ইনশাল্লাহ এর বাইরে আর কোনো কিছু নাই।
সো আমরা আসেন এবার আমাদের পদার্থের গাঠনিক ধর্মতে চলে যাই। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আপনাদের ভিডিও চলতেছে কিনা দেখি। পারফেক্টভাবে চলতেছে। আচ্ছা, এবার দেখেন ভাই পদার্থের গাণিতিক ধর্মতে ভাই প্রথম কথা ভাই এখানে দুইটা পার্ট থাকে, একটা কি সলিড পার্ট, একটা কি আপনার ফ্লুইড পার্ট। দুইটা পার্টি আপনাকে আলাদাভাবে পড়তে হবে। প্রথম কথা ভাই পীড়ন কথা তিন প্রকার: দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কিঞ্চন পীড়ন। ঠিক আছে, তো দৈর্ঘ্য পীড়নের কথা আমরা সবাই জানি কি ভাই এখানে দৈর্ঘ্যের আপনার বিকৃতি ঘটে, আয়তন পীড়নে কি আয়তনের আপনার বিকৃতি ঘটে, আর কিঞ্চন পীড়নে কি শেপের আপনার বিকৃতি ঘটে। ঠিক আছে, দৈর্ঘ্য পীড়নের ফর্মুলা কি F/A, কিঞ্চন পীড়নের ফর্মুলা কি F/A। এখানে এফটা কি, একটা বইকে যদি আমি বাঁকা করি তাহলে এখানে এফটা কি আপনার একদম স্পর্শক বরাবর কাজ করে, সেই এফটা ইউজ করা হয়। আর আপনার আয়তন পীড়নের ক্ষেত্রে F/A কে আপনার প্রেশার হিসেবে আর কি ট্রিট করা হয়। আচ্ছা, বিকৃতিকে যদি কথা বলেন তাহলে দৈর্ঘ্য পীড়নে দৈর্ঘ্যের যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে কি ডেল এল বাই আমরা এল বসাই। আর আপনার আয়তন বিকৃতির ক্ষেত্রে কি হয় বা আপনার ভলিউম স্ট্রেনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আয়তনটা। ঠিক আছে, ডেল ভি বাই ভি বসাই। এখানে ডেল ভির আগে একটা মাইনাস হয়, কেন মাইনাস হয়, কারণ ভাই আয়তন আপনার এখানে কমে যাচ্ছে। আর আপনি কিঞ্চন পীড়নে যদি কথা বলেন তাহলে এখানে ফর্মুলা দাঁড়ায় এক্স বাই এল, এবং এটাকে আমরা থেটা বলি। ঠিক আছে, থেটা কেন বলি, ধরো সাপোজ সেটা তোমার এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটা ধরো তোমার এখানে একটু বেঁকে গেছে, একটু বেঁকে গেছে, শেপে চেঞ্জ আসছে, তাহলে উপরের এই শেপ চেঞ্জ কি ডেল এক্স, আর শুরুতে যে বস্তু ছিল সেটা কি আপনার এল, ওখান থেকে আপনার কি পাই, থেটাটা আসবে। কথা বুঝে গেছে? তাহলে এখান থেকে আমরা কি পাই, পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা আমাদেরকে হুগস বলছিল। তো সেখান থেকে আমরা রিলেশন পাই, সেটা কি, যে F/A ইজ ইকুয়াল টু গামা ইন্টু ডেল এল বাই এল। এখান থেকে আপনি গামার ভ্যালু বের করতে পারেন। গামার ভ্যালু কত আসে, ফালু বাই আলু। ফালু বাই আলু মানে কি এফ ইন্টু বড় হাতের এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল এল। সেমভাবে আপনি এখানে ইটা বা কিন্তন গুণাঙ্ক বের করতে পারেন। ঠিক আছে, শেয়ার মডুলাস বের করতে পারেন। সেক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়ায়, এফ ডিভাইডেড বাই এ থেটা। আপনি সেমভাবে ভাই আয়তন কি বলে গুণাঙ্ক বের করতে পারেন, বা আপনার হলো এখানে বিটাও বের করতে পারেন। তো সেখানে আপনার ভাই বিটার ফর্মুলা কি দাঁড়াবে, বিটার ফর্মুলা দাঁড়াবে পি ইন্টু ভি ডিভাইডেড বাই ডেল ভি, এবং সামনে কি একটা মাইনাস আসবে। এখানে আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে ওর একটা আরেকটা টার্ম আছে, সেটাকে বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংঘনমতা। তো সেই সংঘনমতা কি আপনার 1 বাই বিটাকে বলা হয়। বিটার এই জন্য আরেকটা নামও আছে, সেই নামটাকে কি বলা হয়, অসংঘনমতা। ঠিক আছে, এটা কিন্তু সবগুলা বোর্ডের এমসিকিউতে আসছে, আমি কিন্তু কোনোটাই নিজ থেকে বানায় বলতেছি না। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমাদের ভাই তিনটা ফর্মুলা ক্লিয়ার। ওকে, পয়জন অনুপাতের ফর্মুলা কি, নেগেটিভ পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখানে পয়জন অনুপাতের রেশিওটা নিয়ে এমসিকিউতে বহুতবার জিজ্ঞাসা করছে, সেটা কি নেগেটিভ 1 থেকে আপনার হাফ পর্যন্ত হবে। যদি বাস্তব বস্তুর কথা বলে তাহলে সেক্ষেত্রে 0 থেকে হাফ হবে। কিছু বলা না থাকলে নেগেটিভ 1 থেকে হাফ, যদি বলে বাস্তব বস্তু তাহলে অনলি অন দ্যাট কেস আপনি 0 থেকে হাফ অ্যান্সার করবেন। একটা দৃঢ় বস্তুর ভাই আপনার ইয়াং এর গুণাঙ্ক কত হবে, ইনফাইনাইট। কেন? কারণ আপনি যতই পীড়ন দেন না কেন তার কোনো বিকৃতি হবে না। গামা মানে কি, পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো চেঞ্জ হয় না, তার মানে এটা ইনফাইনাইট। আচ্ছা, এখানে ভাই গ্রাফ থেকে কোশ্চেন করছে যে ভাই পীড়ন ভার্সেস বিকৃতির দৃঢ় বস্তুর ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে। ধর আমি এখানে ভাই পীড়ন দিলাম, এখানে ধর আমি বিকৃতি দিলাম, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কি আপনার এরকম হবে, মানে কি বিকৃতি হচ্ছেই না, পীড়ন তুমি যতই বাড়ো বিকৃতি হবে না। এই গ্রাফটা কি আপনারা অলরেডি জিজ্ঞেস করছে। ফ্লুইডের পার্টে আসি। ঠিক আছে, ফ্লুইডের পার্টে আসি, পানি খেয়ে নিই। ফ্লুইডের ক্ষেত্রে কি বলছে ভাই, দুইটা তলের মাঝখানে আপনার যে ঘর্ষণ বলের যে মান, সেটা মান কি আপনার ইটা ডেল ভি বাই এল ইন্টু এ। ইটা কি, ইটা মানে আপনার সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক বা ভিসকোসিটি কোফিশিয়েন্ট বলা হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ডেল ভি বাই এল কে এটাকে বলা হয় বেগের অধিক্রম, বা ইংলিশে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ডেল ভি বাই এল মানে কি, ধরো তোমার কাছে দুইটা শীট থাকবে। ঠিক আছে, তোমার কাছে দুইটা শীট থাকবে, সে দুইটা শীটের এই দুইটা শীটের মাঝখানের যে আপনার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আপনার ডেল বলে, আর এর যে বেগ সেটাকে ডেল ভি বলে। ঠিক আছে, মানে একটা পানির শীট আর একটা পানির শীটের মাঝখানে ঘর্ষণ লাগাচ্ছে। ফর্মুলা কি, এটা ডেল ভি বাই এল ইন্টু এ। আচ্ছা, স্টোকস ল কি বলে, যে ধরো তোমার একটা গোলাকার বস্তু থাকে, সেই গোলাকার বস্তু যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন তাহলে সেখানে কি ভাই, সে ঘর্ষণ পাবে। কিভাবে ভাই, ঘর্ষণ পাবে। এখন এই গোলাকার বস্তুর উপর ভাই দুই ধরনের বল কাজ করে। কি কি বল কাজ করে, একটা হলো বায়োয়েন্সি বা প্লবতা বল কাজ করে, এবং আরেকটা বল কাজ করে সেটাকে ভিসকাস ফোর্স বা ঘর্ষণ বল কাজ করে। নিচের দিকে আপনার কি থাকে, এমজি থাকে। আচ্ছা, এখন এই যে আপনার যে ভিসকাস ফোর্স, এই ভিসকাস ফোর্সটাই স্ট্রোকস বের করছে। সেই ফর্মুলাটা কি 6 ইটা ভি আর ভিটি। এখানে ভাই ইটা কি, ইটা হলো আপনার সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক মানে এটা পানি কতটুকু গাঢ়। ধরো মধু গায়ে দিলে দেখবেন সরতে চায় না, মানে কি মধুর সান্দ্রতা পানির থেকে বেশি না কম, ভাইয়া বেশি। আর কি, আর হলে বস্তুটা ব্যাসার্ধ। ভিটি কি, ভিটি হলো প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ভিটি কি জিনিস আমি দেখাচ্ছি। একটা বস্তুকে যখন প্রথমে ছাড়বেন তখন হয় কি তার এমজি যে ভ্যালুটা, সেটা কি বায়োয়েন্সি ফোর্স এবং আপনার ভিসকাস ফোর্সের থেকে কম্বাইনলি বেশি থাকে। মানে শুরুতে কি হয়, তুমি যদি ভি ভার্সেস টাইম গ্রাফ হবে, গ্রাফটা বোর্ডে এমসিকিউতে আসছে, শুরুতে ভাই বেগ বাড়তে থাকে, একটা পয়েন্টে সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। কেন কনস্ট্যান্ট হয়ে যায়, তার কারণটা হলো একটা সময় এসে কি হয়, একটা সময় এসে এই রিজিয়নে কি হয়, এফ জি এর ভ্যালুটা এফ বি প্লাস এফ বি সমান হয়ে যায়, মানে কি ভিসকাস ফোর্স বা ঘর্ষণ বল এবং প্রবতা বলের সমান হয়ে যায়। তখন কি সেটা
কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে। আমরা জানি কোনো একটা বস্তু যদি আপনার নেট বল 0 হয় তাহলে সে কিসে থাকবে, সে ভাইয়া সমবেগে থাকবে। তো তখন আপনার ওই সমবেগটা আপনার এখানে ভিটিতে বসানো হয়। এখান থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে তোমার ঘর্ষণ বল, ঠিক আছে, স্টোকসের সূত্র অনুযায়ী ঘর্ষণ বল কোনটি কোনটি সমানুপাতিক, ইটা সমানুপাতিক, আর এর সমানুপাতিক, প্রান্ত বেগের সমানুপাতিক, এইরকম রিলেশন টাইপ এমসিকিউ বোর্ড পরীক্ষাতে জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার আপনার এই প্রান্তীয় বেগের এই ইকুয়েশনটা সহজে মনে থাকে না, তাই এটা মুখস্থ করেন। ফর্মুলাটা কি, 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। ভাই সিগমার পরিচয় কি, সিগমার পরিচয় বস্তুর ঘনত্ব, সিগমা দেখেন রো আমরা পানির জন্য ইউজ করি, তাই মনে রাখা খুবই সোজা। আর কি বস্তুর ব্যাসার্ধ, জি কি গ্র্যাভিটি, এটা কি আপনার ওই প্রবাহের যে আপনার সান্দ্রতা সেটা। এই ফর্মুলা থেকে যদি আপনাকে সিকিউতে কোশ্চেন দেয় তাহলে একদম ছাক্কা 3-3, ঠিক আছে, কোনো এখানে আপনার পেঁচানো কোশ্চেন করবে না। তাহলে ঠিক আছে, তার ফর্মুলা কি, 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা, 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা, 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। এবার যদি আমি পাশে ভাই দুইটা টার্ম আসে, এখানে স্পর্শ টান আসে এবং আসে আপনার স্পর্শ শক্তি, আপনার এখানে কথাবার্তা বলে। স্পর্শ টানের ফর্মুলা কি, F/L, মানে এটা কি, ধরো আমি এখানে একটা শীট আছে, ঠিক আছে, একটা কি আছে, একটা শীট আছে, একটা শীটকে ধরো তুমি এখানে পানি রাখলা, তো পানি কি করবে, এই শীটটাকে তুমি যদি সরাইতে চাও, একটা কলম ধরো পানির উপর রাখলো, এটাকে দেখবো সরাইতে যদি চাও, একটা বলের তোমার কাজ দিতে হবে, এটা মানে একটা বল লাগাইতে হবে। কেন বল লাগাইতে হবে, কারণ পানি একটা শীটের মতো কাজ করে, সেটাকে টান দিয়ে ধরে রাখে। তো সেই স্পর্শ টানটা আমরা কেমনে বের করি, ফর্মুলাটা হলো আপনার F/L। এখন এখানে F/L এর ক্ষেত্রে একটা কনফিউশন যেটা হয়, ধরো একটা কলমের কথা চিন্তা করো, একটা কলম যদি ভাই পানিতে থাকে, ঠিক আছে, একটা কলম যদি পানিতে থাকে, তাহলে দেখো এখানে পানি ভাই কোন কোন কেসে কাজ করতেছে, দেখো এই পুরো দৈর্ঘ্যটাতেও কাজ করতেছে, এই পুরো দৈর্ঘ্যটাতেও কাজ করতেছে, তাহলে এখানে দুইটা দৈর্ঘ্যই কাজ করতেছে। মানে কলমের ক্ষেত্রে বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমি S = ফর্মুলা কি বসাবো, S = F/2L বসাবো, কারণ ভাই দুইটা দৈর্ঘ্যের উপরই তার টান বল বা সারফেস টেনশনটা কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এরকম টাইপ কোশ্চেন জিজ্ঞেস করেছে সারফেস টেনশন নিজের কোনটা কোনটার জন্য চেঞ্জ হতে পারে, তোমার এখানে পানির ভেজালের কারণে চেঞ্জ হতে পারে, পানির মানে প্রকৃতির উপর চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এইসব কারণে সান্দ্রতা স্পর্শ টান আর কি তোমার চেঞ্জ হতে পারে। তো ফর্মুলা কি, F/L। এটাকে তুমি চাইলে E/A দিয়েও লিখতে পারো। ই কি ভাইয়া, আপনার ওই কি বলে সারফেস টেনশনের জন্য আপনি যে কাজটা করেন সেই কৃত কাজটাকে বলে। আচ্ছা, সেখানে আপনার ফর্মুলাটা কি, S × ডেলে বলা হয়, S × ডেলে বলা হয়, ঠিক আছে। যেমন এখানে বলা হয় যে আপনার সারফেস টেনশন দ্বারা কৃত কাজ কত। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো সাপোজ এখানে তোমার যদি একটা লাঠি থাকে, এখন এই লাঠিটা ধরো সামনে তোমার কাছে কত, ΔX। এখন তো তোমাকে যদি বলে যে তোমার এখানে কৃত কাজ কত, ঠিক আছে, এই ধরো লাঠিটা তুমি পানির এখানে ধরো একটা ফিল্ম আছে, এই ফিল্মটাকে ধরো তুমি একটু সামনে আগায় নিয়ে গেলা, তোমার এখানে কৃত কাজ কত হয়েছে, কাজ কেমনে বের করবো, W = আমরা কি জানি FL। এখন দেখেন FL, এই L এর ভ্যালু কত, X, তুমি কি বসাও F × X। এখন F বসাবো কত, F আসবে কোথা থেকে, তোমার এই যে সারফেস টেনশন থেকে। এখন দেখো একটা লাঠিকে তুমি যখন রাখছো, একটা লাঠি চিন্তা করো, লাঠির দুইটা তল, উপরে একটা তল নিচে একটা তল, তাহলে কি বসবে, F/12 বসবে। তাহলে আমি যদি এখানে F/12 বসাই, তাহলে আমার এখানে ফর্মুলা কি আসবে, S × 12 আসবে, আর সামনে কত আমার X আসবে, S × 12 আসবে এবং সামনে কত S আসবে। তাহলে এটা হবে কি আমার ফর্মুলা, যখন আমি একটা লাঠি দিয়ে একটা পানির ফিল্মকে সামনে আগাবো তখন আমার এখানে কি কাজ হবে বা কি কৃত কাজ হবে। বুঝা গেছে, F এর জায়গায় কি বসালাম, S × 12, আর সামনে বসাই দিছি কি, যে X ছিল সেই X এর ভ্যালুটা বসাই দিছি। বুঝা গেছে, এরকম টাইপের কোশ্চেন আর কি আসে। ওকে, তারপর দেখো ভাই শক্তির ক্ষেত্রে তোমাকে বলবে যে একটা বড় বাবলকে যদি ভেঙে আমি অনেকগুলো ছোট বাবলে কনভার্ট করি, তাহলে সেখানে শক্তি কতটুকু লাগবে, S × ডেলে। এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, 4πSr² × n⁻³ - 1। কিভাবে আসছে, চিন্তা করে দেখো একটা বড় বাবল এবং অনেকগুলো ছোট বাবলে যদি কনভার্ট করো, তাহলে কি হবে, এইটার আয়তন এবং এইটার আয়তন সেম থাকবে। তখন আমরা সেক্ষেত্রে কি করি, আমরা সেক্ষেত্রে করি কি, এটার আয়তনগুলোকে ইকুয়াল করি, 4/3 বড় হাতের r³ × n × 4/3 পাই স্মল হাতের r³। এখান থেকে আপনার কি আসে, r = n⁻⁴ × স্মল r। এরকম একটা রিলেশন আমরা পাই, ঠিক আছে, এরকম একটা রিলেশন পাই। এখন আমরা কি করি, ক্ষেত্রফলের চেঞ্জ দেখি, দেখো ডেলে না ক্ষেত্রফল, দেখো এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল 4πr², 4 বড় হাতের r² এবং ওইটার ক্ষেত্রফল কত, 4π স্মল r² × n। তো সেই ক্ষেত্রে আমরা বসাই, আমরা ডাইরেক্ট মাইনাস করি, তো মাইনাস করে ডাইরেক্ট এই ফর্মুলাটা আসে, সেটা কি 4πSr² × n⁻⁴ - 1। এটা তুমি যদি কোথাও দেখো বড় বাবলকে ছোট বাবলের নিচে এবং বলা যদি হয় যেটা পৃষ্ঠ শক্তি কত বা সারফেস এনার্জি কত, ডাইরেক্ট এই ফর্মুলা বসাতে হবে। S কি, স্পর্শ টান বা সারফেস টেনশন, ঠিক আছে, N কি, বাবলের সংখ্যা। ওকে, আচ্ছা, তারপর যদি আমি আসি ভাই আপনার কৌশিক নালী বা ক্যাপিলারি টিউব নিয়ে অনেক কথাবার্তা বলে যে ভাই ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে কেমনে কি না কি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি আগে সবার আগে একটা কথা বুঝতে হবে, যেটা তলের উপর আপনি দুই ধরনের পদার্থ রাখতে পারেন, একটা কি ভাই পানি, একটা হলো পারদ। পানির ক্ষেত্রে কি হয়, সেই ওখানে পানি হয় কি ভাই, সারফেসের সাথে লেগে যায়। এখন লেগে যাওয়ার কারণটা কি, ওর ভাইয়া একটা পদার্থের মধ্যে দুই ধরনের ফোর্স থাকে, একটা অ্যাডিসিভ ফোর্স, একটা কোহেসিভ ফোর্স। অ্যাডিসিভ ফোর্স মানে কি, আসঞ্জন বল, অন্যের সাথে যে আকর্ষণ, সেটাকে বলে আসঞ্জন বল। আর কোহেসিভ ফোর্স মানে কি, সংশক্তি বল, নিজের সাথে নিজের যে ফোর্স। এখন একটা পানির ক্ষেত্রে ওর অ্যাডিসিভ ফোর্সটা কোহেসিভের থেকে বেশি, মানে অন্যের সাথে বেশি আকর্ষণ করে। তো সেই ক্ষেত্রে যে কোণটা হবে, সেই কোণটা হবে কি আপনার সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ কখন হয়, যখন অ্যাডিসিভ ফোর্স বা আসক্তি বল সংশক্তির থেকে বেশি হয় বা কোহেসিভের থেকে বড় হয়। মার্কারির ক্ষেত্রে কি হয়, মার্কারি ভাই খুবই সেলফিশ, ও নিজের সাথেই থাকে, অন্যের সাথে লাগতে চায় না, কি ভাই ড্রপলেট আকারে থাকে। তখন সেই ক্ষেত্রে আপনার কোণ হয় কত, সেই ক্ষেত্রে কোণ হয় কত আপনার স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল।
সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আপনার সংশক্তি বলটা বা কোহেসিভ ফোর্স অ্যাডিসিভের থেকে বেশি হয় বা আসঞ্জনের থেকে বেশি হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই দুটো জিনিসকে আপনি যদি ক্যাপিলারি টিউবের মধ্যে দেন তাহলে আরো মজাদার কাজ হয়। কি ভাই, যদি আপনি ক্যাপিলারি টিউবে দেন তাহলে ভাই পানির ক্ষেত্রে কি হয়, ধরো পানির লেভেল এখানে, তো ক্যাপিলারি টিউবে পানি হলে লেভেলটা উপরের দিকে রাইজ করে এবং একটু অবতল হয়ে যায়। বাট পারদের ক্ষেত্রে জিনিসটা ভাই টোটালি ডিফারেন্ট। পারদের ক্ষেত্রে কি হয়, পারদের ক্ষেত্রে ভাই হয় কি, ধরো পানির লেভেল এখানে আছে, তবে পানির লেভেল হবে কি তোমার নিচে নেমে যাবে, আর উল্টা কি হবে ভাই, আরো নিচে নেমে যাবে। কি হবে, আর উল্টা নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, এটা হয় কি আপনার পারদের ক্ষেত্রে। কথা বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। পারদ মানে কি ভাই, মার্কারি। এবার কথা হলো ভাই, এই যে যতটুকু হাইট উপরে উঠছে এইচটা বের করা এই ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি, টি ইজ ইকুয়াল টু এইচ রো আর জি ডিভাইডেড বাই 2। এটা রিয়েল ফর্মুলা, এইচ রো আর জি ডিভাইডেড বাই 2 cos θ। এখানে বাবা তোমাকে জিজ্ঞেস করে যে একটা এইচ কিসের উপর ডিপেন্ড করে। সো এই ইকুয়েশন থেকে ধর বললে একটা এইচ কি টি এর সমানুপাতিক, আর এর ব্যস্তানুপাতিক, মানে কি আর যত চিকন হবে উচ্চতা তত বাড়বে। ধর একটা চিকন পাইপ নিলে দেখবা অনেক উঁচু পর্যন্ত গেছে। ঠিক আছে, তো এরকম টাইপ কোশ্চেন বা এরকম টাইপ সম্পর্ক দিয়ে এমসিকিউ তোমাকে জিজ্ঞেস করে। তো এগুলো ভাই মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আরো একটা কথা বলে, সেটা কি, যদি কোনো কারণে তোমার বস্তুর যে ঘনত্বটা সেটা যদি তলের ঘনত্ব থেকে কম হয় তাহলে সেটা কি তোমার 90 থেকে বেশি হবে। আর যদি কোনো বস্তুর ঘনত্ব তলের ঘনত্ব বা যে সারফেসে রাখছো সেই তলের ঘনত্ব থেকে যদি বেশি হয় তাহলে সেখানে থিটার মান কি 90 থেকে কম হবে। তো আমি সবগুলো কথা বলছি, মানে সত্যি কথা ভাই, মানে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কোনো একটা সিঙ্গেল কনসেপ্ট বাদ নাই, কোনো একটা সিঙ্গেল কনসেপ্ট বাদ নাই। আয়দার সেটা সিকিউর হোক, আয়দার সেটা এমসিকিউর হোক, কেউ পারবে না ভাই, কেউ না। কারণ আমি যে কথা বলতেছি না, আমারই জান বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক টানা তাপ 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 কথা বলতেছি। পর্যাবৃত্ত গতিতে আসে। আচ্ছা, মেইন কথা হবে পর্যাবৃত্ত গতি কি পুরো স্প্রিং এর মতো কাজ করে। ফর্মুলাকে আপনার এক্স ইকুয়াল টু নেগেটিভ কে এক্সই হবে। এখানে প্রথম যে কথা ফর্মুলা দাপ মনে রাখেন, সেটা কি এর যে ফর্মুলা সেটা কি নেগেটিভ ওমেগা স্কয়ার এক্স। এর কই থেকে আসছে, এটা আসছে আপনার ভাই এই কে থেকে। কে এর ফর্মুলাকে এখানে এম ওমেগা স্কয়ার। তো মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করে যে এখানে ধ্রুবকটা বের করো, ধ্রুবক কেমনে বের করবে, এম ওমেগা স্কয়ার দিয়ে আরামসে বের করতে পারবা। বেগের ফর্মুলা কি আসে, ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসে। ঠিক আছে, এখানে এক্স এর যে ইকুয়েশন সেটা কি এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এটাকে ডিফারেন্সিয়েট করলে বি ইকুয়েশন পাবেন, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এর ইকুয়েশন পাবেন। আচ্ছা, এখন এখানে এক্স এর ইকুয়েশনের কথা বলে, এক্স এর ক্ষেত্রে আপনার এখানে ইকুয়েশন কত হবে, এখানে এক্স এর ক্ষেত্রে ইকুয়েশন হবে কত আপনার সাইন গ্রাফ, বি আর টি এর ক্ষেত্রে আপনার ইকুয়েশন কত হবে, এটা হবে কস গ্রাফ, মানে এখান থেকে শুরু হবে। অনেক সময় জিজ্ঞেস করে এক্স গ্রাফ আর বি এর মধ্যে দশা পার্থক্য, অ্যান্সার হলো পাই/2। কারণ দেখেন আপনি গ্রাফটাকে একটু বাম দিকে পাই/2 শিফট করছেন। আর আপনি যদি এ এর গ্রাফের কথা চিন্তা করেন তাহলে কি ভাই, এক্স এর যে গ্রাফটা পুরোটা উল্টা যাবে, যেতে সামনে মাইনাস আছে। ঠিক আছে, পুরোটাকে আপনার উল্টা যাবে। ঠিক আছে, যেহেতু সামনে মাইনাস আছে। ওকে, মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এক্স এর ইকুয়েশন যদি এটা হয় তাহলে নিচের কোন দুইটা হলো বেগ এবং ত্বরণের ইকুয়েশন, সেক্ষেত্রে কি করবেন, জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে ডিফারেন্সিয়েট করলে ওমেগাটা বাইরে আসছে, এ ওমেগা কস ওমেগা টি, এই কসকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে সাইন ওমেগাটা আবার বাইরে আসবে, তার মানে কি নেগেটিভ এ ওমেগা স্কয়ার হবে। তো এই জিনিসগুলো বি কেয়ারফুল, এখান থেকে কোশ্চেন আসছে, গ্রাফ থেকেও কোশ্চেন আসছে। ঠিক আছে, তো এগুলো থেকে আপনি ভুল করেন না। আচ্ছা, শক্তির ক্ষেত্রে যদি ফর্মুলা বলবে, শক্তি পায় দুই প্রকার, একটা গতিশক্তি, একটা স্থিতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে ফর্মুলা কি, হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বিভব শক্তির ক্ষেত্রে ফর্মুলা কি, হাফ কে এক্স স্কয়ার। আর মোট শক্তির ফর্মুলা কি, শুধুমাত্র হাফ কে স্কয়ার। মোট শক্তির ফর্মুলা কি, হাফ কে স্কয়ার। এরকম টাইপের কোশ্চেন করে যে একটা সরল স্পন্দন গতিতে টোটাল কয়বার বিভব শক্তি মোট শক্তি সমান হয়। বলেন তো একটা সরল স্পন্দন গতির ক্ষেত্রে কি হয়, একটা সরল স্পন্দন গতির ক্ষেত্রে একটা বিন্দু যায় আসে এভাবে চলে থাকে। তাহলে এখন দেখেন, যদি একটা পূর্ণ স্পন্দন দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সে একবার যায় ম্যাক্সিমাম পজিশনে যায়, তারপর আসে আবার মিনিমাম সাম্যাবস্থানে আসে, আবার ম্যাক্সিমামে যায়। মানে কি একবার যদি পুরোটা ঘুরে আসে তাহলে সে কয়বার পায় বলেন তো, তার ম্যাক্সিমাম স্থিতিশক্তি অ্যান্সার হলো দুইবার। কারণ জানি কি দুই পজিশনেই কি আপনার স্থিতিশক্তি ম্যাক্সিমাম, যেটা ফর্মুলা কি আপনার হাফ কে এক্স স্কয়ার। আর মাঝখানে কি আপনার গতিশক্তিটা ম্যাক্সিমাম হয়। কারণটা কি, আপনার ম্যাক্সিমাম পজিশনে ত্বরণের মান হয় ম্যাক্সিমাম কত, নেগেটিভ ওমেগা স্কয়ারে, আর বেগের মান কত ভাই, 0। সাম্যাবস্থানে আপনার কি হবে, সাম্যাবস্থানে বেগের মান হয় ম্যাক্সিমাম কত ভাই, ওমেগা এ, আর ত্বরণের মান হয় কত, 0। এই ম্যাক্সিমাম পজিশনে আবার কি হয়, এই ম্যাক্সিমাম পজিশনে আবার ত্বরণের মান হয় কত, নেগেটিভ ওমেগা স্কয়ারে, আর বেগের মান কত হয় ভাই, আবারও 0 হয়। কথা বুঝতে পারছেন? জি। সেগুলো নিয়ে আপনার ভাই কোশ্চেন আসতে পারে। আচ্ছা, টি এর ক্ষেত্রে ফর্মুলা একটাই দিবে, 2 পাই ইজ ইকুয়াল টু রুট ওভার এল বাই জি। তোমাকে একটা কোশ্চেন করবে সময় হারানোর যে কনসেপ্টটা, সময় হারানো, সময় বৃদ্ধি, সো এগুলো না বললে হবে, বাট এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, সো একটা কথা বলে নিই, সেটা হলো কি আপনার শক্তির যে গ্রাফটা, শক্তির গ্রাফটা একটু দেখায়নি। সেটা হলো কি আপনার দেখেন যে আপনি যদি এখানে গ্রাফের কথা চিন্তা করেন তাহলে আপনার এখানে এই যে নিচের যে গ্রাফটা, এই গ্রাফটাকে বলে পটেনশিয়াল এনার্জি গ্রাফ। কারণ হাফ কে স্কয়ার না, মানে হাফ কে এক্স স্কয়ার না, উপরের দিকে থাকবে, এবং উপরের দিকে যে গ্রাফটা থাকে এটাকে বলে পটেনশিয়াল এনার্জি গ্রাফ, বা সরি কাইনেটিক এনার্জি বা গতিশক্তির গ্রাফ। এবং এই দুটোকে যদি আপনি মার্চ করেন তাহলে আপনি উপর থেকে কি পাবেন, উপর থেকে পাবেন আপনি মোট শক্তির গ্রাফ অথবা হাফ কে স্কয়ারের গ্রাফ। ঠিক আছে, সো এরকম টাইপ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আরটা জিজ্ঞেস করতে পারে বিভব শক্তির ইকুয়েশন টাইম দিয়ে বের করো, তখন ইকুয়েশন হবে হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস 5। যদি গতিশক্তি বলে তাহলে ইকুয়েশন হবে হাফ কে স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস 5। ঠিক আছে, সো এরকম টাইপ আপনার কোশ্চেন আর কি জিজ্ঞেস করতে পারে। ওকে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কনসেপ্টগুলো খুবই সিম্পল কনসেপ্ট, সো এগুলো মাথার মধ্যে রাখলেই হবে।
পেন্ডুলাম থেকে কোশ্চেন দিবে, ঠিক আছে? এরকম দেখো গ্রাফ টাইপ কোশ্চেন দিতে পারে, এগুলো ইজি আছে, নিজে প্র্যাকটিস করে নিলেই হবে। আচ্ছা, তরঙ্গতে আসি তাহলে, ঠিক আছে? তরঙ্গতে আসি, তারপর মেইন কথা হলো কি আপনার সহজ স্পন্দন গতি আমরা বুঝতে পারছি যেটাকে y ইকুয়াল টু এস সাইন ওমেগা টি নিয়ে কথা বলা হয়েছিল। আচ্ছা, এখানে y ইকুয়াল টু এস সাইন ওমেগা টি বেসিক্যালি কি বলছিল, একটা কণা যখন সহজ স্পন্দন গতি থাকবে তখন কি তার পুরো মোশনটা নিয়ে কি আপনার এখানে ডিসক্রাইব করা হয়েছিল। এখন দেখেন আপনার তরঙ্গের ক্ষেত্রে হয় কি, ফার্স্ট অফ অল ভাই তরঙ্গ বুঝেন, তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ভাই আপনার অনুদৈর্ঘ্য তরঙ্গ, বা যেটাকে আপনার লম্বিক তরঙ্গ বলে, বা যেটার ইংলিশে বলা হয় আপনার লঙ্গিটিউডিনাল ওয়েভ। আরেকটা হলো অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বলে, বা যেটাকে বলে ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কি, যেখানে আপনার তরঙ্গ সংকোচন প্রসারণ হয়, কোনো আপনার ঢেউ খেলে না। যেমন শব্দ, এটাকে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ কি এখানে কোনো ঢেউ খেলতেছে না। বাট আপনার আলো, লাইট বা পানিতে এগুলো কি সবগুলো ঢেউ আছে, তাই এগুলো সবকে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, বা এদেরকে কি বলা হয় আপনার ট্রান্সভার্স ওয়েভ। একটা তরঙ্গের ক্ষেত্রে প্রতিটা পয়েন্ট আপনার সহজ স্পন্দন গতিতে থাকে, তার মানে যে কোনো পয়েন্টের পজিশন যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাতে আমার একটা এক্সট্রা এক্সও লাগবে, কারণ কি একটা পজিশন লাগবে। সরল স্পন্দন আর তরঙ্গের চ্যাপ্টার, এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝছেন? সরল স্পন্দন গতিতে আমরা একটা পার্টিকুলার পয়েন্ট সরল স্পন্দনে থাকে, ওকে নিয়ে আমরা ডিসকাশন করি, এখানে পয়েন্ট একটা থাকে। বাট একটা তরঙ্গতে আমি যদি কথা বলি, তাহলে এখানে পুরো যে ওয়েভটা থাকে, ঠিক আছে, এখানে পুরো যে ওয়েভটা থাকে, এই ওয়েভটাতে বিভিন্ন পয়েন্ট থাকে যারা কি কন্টিনিউয়াসলি সরল স্পন্দনে আছে। তাই আমার এখানে এক্স এরও একটা ফ্যাক্টর আছে। তো এক্স এর ফ্যাক্টরের ক্ষেত্রে আমি এখানে ইকুয়েশনে কি বসে, ইকুয়েশন আমরা বসে হলো এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স প্লাস ফাই, ঠিক আছে? এখানে কে এক্স এর টার্মটা আপনার এক্সট্রা আসে। এখন বলবো কে এর পরিচয় কি, এর সামনে আমি দিচ্ছি। বাট আমাদের বইতে জেনারেলি ইকুয়েশনটা এভাবে থাকে, সেটা কি এ সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু বিটি প্লাস মাইনাস এক্স, এভাবে করে জেনারেলি আমাদের বইয়ে ইকুয়েশনটা দেওয়া থাকে, ঠিক আছে? 2 পাই বাই ল্যামডা বিটি প্লাস মাইনাস এক্স। এখন ল্যামডা কি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এ কি, বিস্তার বি কি, পুরো তরঙ্গের যে বেগ সেটা, আর এক্স, আর আপনার এক্স কি, এক্স হলো আপনি কোন পজিশনে আছেন। এখন কথা হবে আপনার এখানে সবার আগে ওমেগার পরিচয় দেখেন। ওমেগা মানে কি, কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? কৌণিক কম্পাঙ্ক মানে কি আপনার 2 পাই বাই টি। একটা কথা মনে রাখেন, দেখেন বলেন তো, শুধু কম্পাঙ্কের ফর্মুলা কি, 1 বাই টি, আর ওমেগার ফর্মুলা কি, 2 পাই বাই টি, ঠিক আছে? কি করবে তোমাকে, তোমাকে এক্সাম হলে করবে কিরকম একটা ইকুয়েশন দিবে, ইকুয়েশন দিয়ে বলবে এটা কৌণিক কম্পাঙ্ক বের করো, কম্পাঙ্ক বের করো, ঠিক আছে? এমসিকিউ তে এরকম টাইপ কোশ্চেনই দিবে, ঠিক আছে? ধর তোমাকে আমি বললাম যে এ সাইন, ধর এখানে বললাম আমি হলো 5 পাই টি প্লাস মাইনাস, ধরো বললাম হলো 2 পাই এক্স প্লাস 5। তাহলে এখন তোমাকে বললো যে এখানে ওমেগার মান কত, অ্যান্সার কত, 5 পাই। ধরো তোমাকে বললো এখানে পর্যায়কাল কত হবে, তাহলে আমি কি করবো, ওমেগার মান কত, 5 পাই, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে 5 পাই ইকুয়াল টু 2 পাই বাই টি, পাই পাই কাটাকাটি, তাহলে আমার এখানে পর্যায়কাল কত হবে, 2 বাই 5, ঠিক আছে? আবার তোমাকে ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করতে পারে, তা ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি কত হবে, 5 বাই 2। সো এরকম করে তোমাকে ওমেগা, ফ্রিকোয়েন্সি, যে কোনো জিনিসপাতি তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বের করতে দিতে পারে। আবার ধর তোমার ইকুয়েশনের নিচের ফর্মেট আছে, জেনারেলি নিচের ফর্মেটটাই বেশি থাকবে। তো তুমি বুঝতেছো যে এ সাইন 2 পাই বাই 5 দেওয়া, এখানে 5t প্লাস মাইনাস কে এক্স দেওয়া। এখন বলে এখানে ল্যামডার মান কত, দেখা যাচ্ছে 2 পাই বাই 5, তাহলে ল্যামডার মান কত, 5 হবে। বেগের মান দেখা যাচ্ছে 3, তাহলে বেগের মান কত, 3 হবে। এখন তো তোমাকে এখানে ল্যামডা 5 দেওয়া, এখানে 3 দেওয়া, তোমাকে বলো ওমেগা বের করতে, পারবো না বের করতে? পারবো। ওমেগা বের করা হয় কিভাবে, ওমেগা বের করা হয় আপনার 2 পাই বাই টি দিয়ে। তাহলে আপনি এখান থেকে 2 পাই বাই টি দিয়ে আপনি এখানে আরামসে চাইলে আপনার ওমেগাটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে এটা হলো কি কম্পাঙ্ক, এটা হলো কৌণিক কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তখন দেখেন সেম ভাবে কেমিস্ট্রিতে আপনি একটা কনসেপ্ট পড়ছেন, সেটা কি ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হবে নিউবার। নিউবার মানে কি 1 বাই ল্যামডা। খেয়াল করেন তো এখানে 1 এর জায়গায় 2 পাই আসছে, মানে বুঝতেছেন যে নিউবার হলো কি শুধু আপনার কম্পাঙ্ক সংখ্যা ছিল বা স্পন্দন সংখ্যা ছিল। তাই যেহেতু 1 এর জায়গায় 2 আসছে, তাহলে কে এর পরিচয় আমার কি হবে বলেন তো, কৌণিক কম্পাঙ্ক সংখ্যা, বুঝছেন? কৌণিক অর্থটা জাস্ট আসছে, ঠিক আছে? এখানে যেমন 1 এর জায়গায় 2 পাই আসার জন্য এটার ওয়াট কম্পাঙ্কের আগে কৌণিক আসছে, এখানেও সেম তরঙ্গ সংখ্যার আগে যেহেতু 1 এর জায়গায় 2 পাই আসছে, এর নামও কি হয়ে গেছে, কৌণিক কম্পাঙ্ক। তাই নতুন কোনো টার্ম না। এখন বা কোনো একটা ওয়েভের বেগ বের করা হয় কেমন, এইটা ভাই বহুবার আসছে, বহুবার মানে বহুবার, বহুবার মানে বহুবার। ফর্মুলা কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা বাই ল্যামডা বাই টি। তোমাকে কি করবে, একটা গ্রাফ দিয়ে দিবে, বুঝছো? একটা গ্রাফ দিয়ে দিবে, ধরো আমি একটা গ্রাফ দিলাম, গ্রাফ দিয়ে বলবে কি, ধরো আমাকে বলবে যে এতটুকু যে তোমার দূরত্ব, সেই দূরত্ব ধরো 0.4 মিটার, আর ধরো এখানে এই ধরো একটা টাইমের ইকুয়েশন দিবে, আর ধরো এখানে ইকুয়েশন আর টাইম হলো এই এতটুকু জায়গাতে তোমার টাইম হলো 0.2 সেকেন্ড। বলবে কিভাবে বেগ বের করো, দেখো বের করো খুবই সোজা। সবার আগে তোমাকে ল্যামডা লিখতে হবে, ল্যামডা লিখতে হবে। দেখো তো ল্যামডা তুমি কেমনে লিখবা, তোমার কতটুকু এখানে রাস্তা দেওয়া আছে, কতটুকু রাস্তা এখানে দেওয়া আছে, দেখো এই পুরোটা কত আপনার একটা ল্যামডা, এই পুরোটা কি একটা ল্যামডা, তারপর এতটুকু কত, এটা কি পুরো ল্যামডা যেতে পারছো, অর্ধেক গেছো, মানে কি ল্যামডা বাই 2। ল্যামডা ল্যামডা বাই 2 এক, আর ভাই আপনার হাফ, কত হলো 1.5 মানে কত, 3 ল্যামডা বাই 2। তাহলে তোমার এখানে কি দাও, তোমার এখানে 3 ল্যামডা বাই 2 ইকুয়াল টু 0.5 দাও। তাহলে তুমি এখান থেকে ল্যামডা বের করতে পারবে না, পারবো। পুরো টাইম দেওয়া, টাইম আমি এখন ভাই কেমনে বের করবো, দেখেন একটা কথা মনে রাখেন, এবার 2 পাই যে কথা, ল্যামডা যে কথা, টাইম আপনার ভাই একই কথা। তাহলে 1 ল্যামডা মানে কি আপনার একটা পর্যায়কাল।
তাহলে এখানে ল্যামডা ছিল কত 3 ল্যামডা বাই 2, তাহলে পুরো সময়টা কত হবে 3t/2 হবে। ইজিক্যাল টু তুমি কত 0.2 সেকেন্ড লিখতে পারো না? পারি। এখান থেকে টাইম আসবে ল্যামডা আসবে, এখান থেকে বেগ বের করা যাবে না, ইজিলি বের করা যাবে। এরকম গ্রাফিক্যাল কোশ্চেন তোমার বোর্ডে আসছে, এমসিকিউ তো বহুবার আসছে এবং এবারও আসার চান্সেস হাই। তাহলে বুঝা গেছে একটা গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ল্যামডা বের করবা, টি বের করবা, বের করে তোমার বিটা বের করবা। কেমনে বের করা হয়? আদার এফ ল্যামডা, ল্যামডা বাই টি আর ওমেগা বাই কে তোমাদের সিলেবাসে বের করতে দেয় না। আচ্ছা, এটা কি খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে? এটা আমাদের মনে রাখবেন, ঠিক আছে? কি সিরিয়ালে মনে রাখবেন? এমনি মনে রাখবেন 2π/5 ল্যামডা বাই ডেল এক্স টি বাই ডেল টি, ঠিক আছে? তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বলবে যে যদি এটার বিস্তার ধরো সেটা হচ্ছে 3 মিটার হয়, তাহলে এটার দশা পার্থক্য কত। অনলি অন দ্যাট কেস আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন। আর না হলে যদি কোনো ডাইরেক্ট ভ্যালু দেওয়া না থাকে, তাহলে আপনি অলওয়েজ এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই ফর্মুলাগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, সোনোমিটারের ক্ষেত্রে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা বেগ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে ফ্রিকোয়েন্সিটা আপনার কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সিটা আপনার ডিপেন্ড করে হলো আপনার √T/μ এর উপর। মানে কি, একটা তারের টেনশন যত বেশি থাকবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। ধরো তার অনেক টানা, দেখবা আমরা গিটারে প্লাগ করি, তারগুলো টাইট দেয়, দেখবা টাং করে মারলেই ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। এই ফ্রিকোয়েন্সিটা বা কম্পাঙ্কটাকে আপনার মিউ এর ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে মিউ মানে কি, এক দৈর্ঘ্যে যে ভর আছে। এখানে m/l কে যদি আপনি উল্টায় দেন, তাহলে আপনি কি পাবেন এখানে? তাহলে আপনি এখানে কি পাবেন? যে f is proportional to √L/m। মানে কি, একটা তারের দৈর্ঘ্য যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, একটা তারের ভর যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত কম হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো মোটা একটা লোহা নিলা, লোহাতে বাড়ি মারলে দেখবা টাং শব্দ হবে না। বাট একটা চিকন লোহা নাও, তুমি একটা আস্তে করে বাড়ি মারো, দেখবা টাং করে একটা শব্দ হবে। তার মানে এখানে মেইন যে কথাটা, সেটা কি, f is inversely proportional to √m। এখান থেকে তোমার এরকম কোশ্চেন করতে পারে যে একটা সিকিউতে কোশ্চেন দেখবা যে একটা টিউনিং ফর্কে যদি আমি মোম লাগাই দিই, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? কমবে। একটা টিউনিং ফর্কে যদি আমি ছিলে যদি ভর কমাই দিই, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? বাড়বে। তাহলে এখানে এফ আর এম এর যে রিলেশনটা, এটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর সেটা আমাদের স্ট্যান্ডিং ওয়েভের যদি কথা বলি, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশন কত হবে? 2a cos বা 2a sin kx cos ওমেগা টি, ঠিক আছে? সাইন থাকুক, কস থাকুক, কস সাইন থাকুক, কোনো সমস্যা নাই। বাট মেইন কথা হলো আপনার এখানে এক্স এর যে টার্ম, এই পুরোটাকে বলা হয় বিস্তার, আর পাশে যে cos ওমেগা টি থাকে তাকে বলা হয় আপনার টাইম। মানে এটাকে বেসিক্যালি এ সাইন ওমেগা টির সাথে আপনার এখানে কম্পারিজন করছে। এটা কিভাবে তৈরি হয়, বা স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয়? স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয় দুইটা তরঙ্গ যখন একজন আরেকজনের উপর সুপার ইম্পোজ করে বা উপরিপাতন করে, ঠিক আছে? তখন সেটা চেহারাটা কিরকম হয়? এটা নর্মাল তরঙ্গ। এরকম দুইটা তরঙ্গ যখন একজন আরেকজনের ইম্পোজ করে, তখন আমরা কি এখানে এরকম একটা ডায়াগ্রাম পাই। ডায়াগ্রামটা কি হয়? এরকম ভাই লোব ক্রিয়েট করে। এখন এই লোবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে ভাই কেমনি কি বের করা হয়, আমি আপনাকে দেখাই দিচ্ছি, ভালো মতো মাথার মধ্যে খেয়াল রাখেন। দেখেন এই লোবের ক্ষেত্রে মাঝখানে যেখানে আপনি বিস্তারটা ম্যাক্সিমাম দেখতেছেন, তাকে বলে অ্যান্টাই নোড বা সুস্পন্দ বিন্দু। এবং এখানে কিছু পয়েন্ট দেখতেছেন যেটা কি নিষ্পন্দ বিন্দু, মানে কোনো বিস্তার নাই, জিরো, সেটাকে বলে নোড। এখানে অ্যান্টাই নোডের বিস্তার কত? অ্যান্সার হলো 2a। অ্যান্সার হলো ভাই 2a। অ্যান্সার হলো কি ভাই 2a। এই যে দেখেন 2a দেখছেন, এই 2a, এই 2 হলো কি আপনার সুস্পন্দ বিন্দুর কি আপনার এখানে বিস্তার। ওকে, আচ্ছা, এখন কথা হলো এই ক্ষেত্রে আমি ল্যামডাটা কিভাবে মেজার করি? ল্যামডা মেজার করার সিস্টেম আমার এখনো একই, সেটাকে আমি যাবো, যে আবার যেখানে শেষ করবো সেটাকে আমি পুরোটা ল্যামডা। তাহলে পুরোটা কত আপনার? ল্যামডা। খেয়াল করেন এখানে প্রথম নিষ্পন্দ বিন্দু এবং তৃতীয় নিষ্পন্দ বিন্দুর মাঝখানের দূরত্ব কত? ল্যামডা। এটা বোর্ডে ডাইরেক্ট এমসিকিউতে আসছে। এখন যদি কেউ বলে পরপর দুইটা নিষ্পন্দ বিন্দু বা পরপর দুইটা নোডের মাঝখানে দূরত্ব কত, দেখেন পুরোটা যদি ল্যামডা হয়, তাহলে মাঝখানে দূরত্ব কত? ল্যামডা/2। তাহলে আপনার এখানে পরপর দুইটা আপনার নোডের মাঝখানে দূরত্ব কত হবে? ল্যামডা/2 হবে। এখন যদি বলো যে না, আমি দুইটা পরপর অ্যান্টাই নোডের মাঝখানে ডিস্টেন্স চাই, তাহলে আমি এখান থেকে আমার ভাই জার্নি স্টার্ট করবো। জার্নি স্টার্ট করে আমি যদি আবার এখানে আসি, তাহলে আমার ল্যামডা হবে। তাহলে দেখেন এটা মাঝখানে রাস্তা কত? এতটুকু। তাহলে এখানে হবে ডিস্টেন্স কত? আপনার ল্যামডা/2। তাহলে মেইন কথা হলো কি ভাই, পরপর দুইটা নিষ্পন্দ বিন্দু বলেন বা সুস্পন্দ বিন্দু বলেন, মাঝখানে দূরত্ব কত হবে? আপনার ল্যামডা/2 হবে। এবার যদি কেউ বলে একটা সুস্পন্দ একটা নিষ্পন্দ, মাঝখানে দূরত্ব কত? দেখেন এই যে একটা সুস্পন্দ একটা নিষ্পন্দ। এখন জানেন আপনি এই পুরোটা কত? ল্যামডা। এর অর্ধেক কত? ল্যামডা/2। তাহলে আরো অর্ধেক হবে কত? ল্যামডা/4। আরো অর্ধেক হবে কত? ল্যামডা/4। ঠিক আছে? এখন অনেকে বলে যে স্থির তরঙ্গের কি প্রতিটা বিন্দুর বিস্তার একই থাকে? না, নিষ্পন্দ বিন্দুর বিস্তার কি আজীবন 0, সুস্পন্দ বিন্দুর বিস্তার কত? আজীবন 2a। ঠিক আছে? এটা অগ্রগামী তরঙ্গের মতো না, বা এটা তোমার হলো কি বলে প্রোগ্রেসিভ ওয়েভের মতো না, এটা স্ট্যান্ডিং ওয়েভ, দাঁড়ায় আছে। গিটার যেটা প্লাগ করো, এটাকে একটা স্ট্যান্ডিং ওয়েভ। ঠিক আছে? তারপর তোমার এখানে ভাই তীব্রতার যে ফর্মুলাটা ভাই খুবই ইম্পর্টেন্ট, বিটা ইজ ইকুয়াল টু 10 log I/I0। এখানে ভাই বির আপনার একক কি বা ডেসিবেলে বের করা হয়। I0 এর মান কত? 10^12 ওয়েবার পার মিটার স্কয়ার। ভাই এখানে আপনি বলতেছেন ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি ভাই? ইন্টেন্সিটি মানে হলো পাওয়ার বাই, ইন্টেন্সিটি মানে কি ভাই? পাওয়ার বাই এরিয়া। এখানে এরিয়ার ফর্মুলাকে আপনার অলওয়েজ পাই আর স্কয়ারই বসাইতে হবে, পাই আর স্কয়ারই 4 পাই আর স্কয়ারই বসাইতে হবে। এখানে ইন্টেন্সিটি আরেকটা ফর্মুলা আছে, সেটা কি ভাই? 2 পাই স্কয়ার রো স্কয়ার বা 2 পাই স্কয়ার এফ এ স্কয়ার এ স্কয়ার রো ভি। ঠিক আছে? এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এরকম টাইপের এমসিকিউ বহুবার আসছে যে ইন্টেন্সিটি নিচের কোনটার সাথে বর্গের মূলের সমানুপাতিক, যেমন বা বর্গের সমানুপাতিক, যেমন দেখো এখানে ফ্রিকোয়েন্সির বর্গের সমানুপাতিক, তারপর কি বিস্তারের বর্গের সমানুপাতিক, রো এর শুধু সমানুপাতিক, বেগের শুধু সমানুপাতিক। তো এরকম রিলেশন টাইপ কোশ্চেন কিভাবে তোমাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বিটার মানটা আপনি ইজিলি পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে এমসিকিউ দেওয়া আছে, সো এমসিকিউগুলো করাইছি, আপনারা কোর্সে আশা রাখি। সো এরকম টাইপ জিনিসপাতি আপনার এখানে আর কি আসবে। ঠিক আছে? তরঙ্গতে আরো কিছু কথা বলে যে ধরো তোমার একটা
মানে থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন, যে ধরো তোমার একটা ফ্রিকোয়েন্সির দ্বিগুণ আর একটা ফ্রিকোয়েন্সি, তাহলে ওই ফ্রিকোয়েন্সিটাকে বা বলা হয় উপসুর বলে, যে একটা উপসুর যদি মূল সুরের দ্বিগুণ হয় তাহলে উপসুরের নাম ক্যান্সার হলো অষ্টক বা অক্টেভ বলে, ঠিক আছে। তারপর বলে অনেকগুলা জিনিস যদি তোমার একই প্যাটার্নে থাকে তাহলে সেই স্বরগুলোকে কি বলে বা ফ্রিকোয়েন্সিগুলোকে কি বলে, স্বরগ্রাম বলে, ঠিক আছে। সেরকম টাইপের কিছু আর কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসে। আচ্ছা, পরে বিট টাইপের একটা কোশ্চেন আছে, বিটটা কোথায় আমি একটু দেখাই। তারপর দেখো এখানে নোট টাইপের কোশ্চেন করে দেখো, পরপর 3টা নোট আমরা দেখছি কি পুরোটা ল্যামডা থাকবে, তাহলে এখানে অ্যান্সার কত ল্যামডা। তারপরে এরকম মাঝখানের কোশ্চেন জিজ্ঞেস করে 2টা সুস্পন্দ বিন্দুর মাঝখানে দূরত্ব। আচ্ছা, এই দেখেন ফ্রিকোয়েন্সি টাইপ। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনি কি করবেন, ফ্রিকোয়েন্সি কোশ্চেন আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো, আমি এখানেই দেখাই দিই। ধরো তোমাকে বললো যে সাপোজ একটা ফ্রিকোয়েন্সি হলো তোমার 500 হার্টস। এখন বিটের একটা কনসেপ্ট আছে, বিটের কনসেপ্ট মানে কি, দুইটা টিউনিং ফগের মাঝখানে যে তোমার যে ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্সটা থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা তোমার 10 হার্টসের থেকে কম হতে হবে, ঠিক আছে। 10 হার্টসের থেকে বেশি হলে বিট হবে না। বিট মানে কি, অনেক সময় অ্যাম্বুলেন্সে তুমি শুনবা, অ্যাম্বুলেন্সে কি শুনবা, উইও ইও 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 ইও, এটা কি বিট। এই যে একটা যে বিট, এটা হলো তোমার কি মানে এই যে আমি যে সাউন্ডটা করলাম এটা কি আপনার বিট। তুমি পাশাপাশি তুমি দুইটা ফোন নিয়ে চাইলে করতে পারো, এটা 510 হার্স, একটা 512 হার্স, পরীক্ষার আগে সময় নেই। বাট মেইন ব্যাপারটা হলো কি, দুইটা সেম ফ্রিকোয়েন্সির যখন ইন্টারফেস করে বা ইন্টারফারেন্স করে বা যখন উপরিপাতন করে তখন কি তোমার এই ওয়েভটা ক্রিয়েট হয়। এখন এখানে মাঝখানের গ্যাপটা যত বেশি হবে তোমার সাউন্ডটা তো তাড়াতাড়ি হবে। ধরো আমি বললাম 9 হার্স একটা কোনো জিনিসের বিট, তাহলে সেই ক্ষেত্রে সাউন্ডটা হবে ধরো এরকম। এখন ধরো এখানে যদি গ্যাপটা কম হয়, ধরো 2 হার্স, তখন কি স্লো হবে, মানে আস্তে হবে, বুঝা গেছে। এখন কথা হলো যদি কোনো কারণে বেশি বেড়ে যায় তখন কি হবে, মানে অনেক জোরে হবে, তুমি গ্যাপটা বুঝতে পারবে না বা আমাদের হিউম্যান ব্রেন সেটাকে ডিটেক্ট করতে পারবে না। এখন বিটের ক্ষেত্রে কোশ্চেন কি করে, ধরো আমি একটার এর ফ্রিকোয়েন্সি ধরো দিয়ে দিলাম 500 হার্টজ, এখন বললো কি বি যে বস্তু আছে তার ফ্রিকোয়েন্সি বলবে না, এখন বলবে কি যে এই বান্দা এর সাথে আপনার বিট যে তৈরি করে সেই বিটটা তৈরি করে হলো 5 হার্টসের বিট তৈরি করে। এখন বললো কি আমি যদি বিটার ভর কমাই দিই, বিটার কি কমাই দিই, ভর কমাই দিই, তাহলে বিট কি বাড়ে না কমে, বললো যে বিট বাড়ে। কি হলো, যে তুমি যখন এটা ভর কমাই দিছো তখন কি হচ্ছে, বিট বাইরে গেছে, বিট বেড়ে গেছে। এখন বললো কি বি এর শুরুতে ফ্রিকোয়েন্সি কত ছিল। এখন দেখেন শুরু করবেন কেমনে কোশ্চেনটা, প্রথম কথা ডিফারেন্স কত, 5 হার্টসের। তাহলে আমি দেখেন এখানে দুইটা কেসই হতে পারে, ডিফারেন্স 5 হার্টস, আইদার বি এর থেকে বড় ছিল নাহলে ছোট ছিল, তাছাড়া তো সম্ভব না, তাই না। তাহলে এখানে বি এর কন্ডিশন কি হতে পারে, একটা হতে পারে 500 হার্টস, 505 হতে পারে, একটা কি 495 হতে পারে। এখন খেয়াল করেন, আপনি 495 505কে আলাদা আলাদা ধরে ম্যাথ করবেন। দেখেন সবার আগে ধরেন 495 ছিল, এখন 495 যদি আমি ভর কমাই দিই তাহলে কি হবে বলেন তো, ভর কমাইলে কি ফ্রিকোয়েন্সি বাড়ে না কমে, বাড়ে। তাহলে 405-এর যদি আমি ভর কমাই দিই তাহলে ও কি হবে, 496 97 বাড়তে থাকবে। ধর আমি ধরলাম 497, এখন 500 আর 497 এর মাঝখানে গ্যাপ কি হলো, 3 হলো। তাহলে বলেন তো এখানে কি বিট বাড়ছে না কমছে, বা বিট কমছে। আগে বিট ছিল কত 5, এখন বিট হয়েছে কত, গ্যাপ কত 3, তাহলে এখানে কি আপনাকে বলছে বিট বাড়তে হবে, এখানে বিট কমে গেছে। তাহলে 495 কি পসিবল না। যদি 505 ধরি, এবার 505-এর আপনি কি ভর কমাইছেন, ভর কমানো মানে কি এটা বিট বাড়বে, ধরলাম 507। এখন দেখেন 500 আর 507-এর মাঝখানে গ্যাপ কত 7, তাহলে বিট আগে ছিল কত 5, এখন হয়েছে কত 7, বাড়ছে নাকি কমছে, বাড়ছে। তাহলে এখানে আপনার অ্যান্সার কত, এখানে আপনার অ্যান্সার হলো 500 হার্টস। এখানে আপনার অ্যান্সার কত, 505 হার্টস। তো এরকম টাইপের কোশ্চেন আপনার করবে, খুবই ইম্পর্টেন্ট। আমি এটা কেন হাতে করাই দিলাম, কারণ এটা আপনার কালকে সকালে পরীক্ষাতে আসবে, ঠিক আছে, এই জন্য একটু পরে দেখবেন পরীক্ষা হলে চলে আসছে। আচ্ছা, এবার আমরা আসি ভাই আদর্শ গ্যাসের কথাতে আসি। আদর্শ গ্যাসের আমি আর কি আর বলবো, বলার মতো কিছু নাই। শিশিরাঙ্কের একটা কোশ্চেন আছে, থেটা 1 মাইনাস থেটা ইকুয়াল টু জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2, ঠিক আছে। থেটা 1 কি শুষ্ক বাল্বের থার্মোমিটার, থেটা কি আপনার শিশিরাঙ্কের টেম্পারেচার, জি কি আপনার গ্লেসিয়ার্স কনস্ট্যান্ট, থেটা 2 কি আপনার ভেজা বাল্বের টেম্পারেচার, ঠিক আছে। তারপর আপনার আপেক্ষিক আদ্রতার কথা বলে F/F, এফ কি আপনার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, বড় হাতের নিচের বড় হাতের এফ কি সম্পৃক্ত বায়ুর বাষ্পচাপ, ঠিক আছে। এখানে আপনার বাষ্পচাপগুলো বের করতে হয়, বেসিক্যালি ঐকিক নিয়ম দিয়ে বের করতে হয়। আমি যদি একটা ম্যাথ দেখাই দিতে পারি, আর এরকম টাইপের কোশ্চেন করে P1 ইকুয়াল টু P2 V2, ঠিক আছে, কতটুকু নিচে যাবে সেক্ষেত্রে P প্লাস H2 জি দিয়ে তোমার আর কি বের করতে হয়। এগুলো পারবা, শক্তির একটা ফর্মুলা আছে 3/2 nRT অথবা 3/2 kT, এখানে তোমাকে সর্বোচ্চ এনার্জি জায়গায় W/m-টা ইউজ করাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমি এখানে কথা বলি, ভাই তোমার এখানে মুক্তিবেগের ফর্মুলা আছে, মুক্তিবেগের ফর্মুলা কি √3RT/m, অথবা এটাকে তুমি চাইলে √3p/ρ বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরকম টাইপের তোমার কোশ্চেন করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করে, ধরো তিনটা আমি বেগ দিয়ে দিলাম 10 15 20, বললো কি এই তিনটার RMS বের করো। কেমনে বের করবো, RMS রুট মিন স্কোয়ার, ঠিক আছে। রুট মিন স্কোয়ার মানে কি, স্কোয়ার করে আগে এভারেজ নিবা, মানে কি 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 3, ওই পুরোটার উপর রুট করে নেবা, ঠিক আছে। এরকম টাইপের এমসিকিউ পরীক্ষাতে জিজ্ঞেস করছে, ঠিক আছে। অথবা ধরো তোমাকে বলো শুধুমাত্র মিন স্কোয়ার, সেই ক্ষেত্রে রুট করবা না, 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 3। অথবা ধরো বলো শুধুমাত্র মিন, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, 10 প্লাস 15 প্লাস 20 ডিভাইডেড বাই 3, ওকে। সেরকম টাইপ কোশ্চেন তোমাকে করতে পারে। আচ্ছা, আমি বলে দিলাম আর কি।
দেখো থেটার ক্ষেত্রে তোমাকে এরকম ম্যাথ জিজ্ঞেস করবে, থেটাটাই বের করতে বলে বেসিক্যালি, থেটা 1 মাইনাস থেটা ইকুয়াল টু জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2 দিয়ে। আচ্ছা, আপেক্ষিক আয়তার ক্ষেত্রে আপনার এখানে শীর্ষাঙ্কের সমৃদ্ধ বাষ্পচাপ ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রা বাষ্পচাপ। এখন সেই ক্ষেত্রে আপনাকে ভাই কি করতে হয়, ঐকিক নিয়ম করতে হয়। যেমন দেখো এখানে কি করছে, এখানে আপনার 2 ডিগ্রি সেলসিয়াসের আপনার এখানে ডিফারেন্স নিছে, 2 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স নিছে, 1 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স নিছে, পরে কি আপনার 0.29 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স নিছে। ধরো মানে সেট হচ্ছে, ধরো এটা তোমার কত আসে 14.29। তাহলে এখন দেখো এই যে আমার 14 ডিগ্রি সেলসিয়াস, 14তে আমার এখানে শিশিরাঙ্কের বাষ্পচাপ কত 11.99, তাহলে আমার লাগবে 14.29 ডিগ্রিতে। তাহলে আমি কি করলাম 14 আর 16 মধ্যে ডিফারেন্স নিলাম, তাহলে ভাই 2 ডিগ্রিতে আমার বাড়ছে কত এত, একে বাড়বে এত, সুতরাং 14 থেকে 14.29 এর ডিফারেন্স কত 0.29, তাহলে 0.29 এ বাড়বে কত, এক্সট্রা বাড়বে কত 0.24, তাহলে 0.24টাকে আমি যোগ করে দিলাম। তো এইভাবে তোমাকে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করা লাগতে পারে, অথবা কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপও বের করা লাগতে পারে। বাট প্রসেস তোমার সিম্পল, গ্যাপ দিয়ে তুমি ঐকিক নিয়ম করে তোমার যে ভ্যালুটা সেই ভ্যালুটা কি বের করবা। ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো ভাই কথাবার্তা। ঠিক আছে, এর বাইরে আপনাকে কোনো কিছু পড়তে হবে না। আমি সবচেয়ে কম টাইমের মধ্যে আপনাকে সবগুলো আমি কনসেপ্ট পড়াই দিচ্ছি, 1 ঘন্টা 25 মিনিট হয়েছে। ঠিক আছে, ওকে। সো আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, আমরা পুরো সিলেবাসটা আরেকবার শেষ করলাম। লেকচারটা যে যখনই দেখেন পরীক্ষা ভালোভাবে দিয়ে যান। আর বড় ভাই হিসেবে একটা কথা বলতেছি, পরীক্ষা ভালো হোক খারাপ হোক, বড় ভাই তো সবসময় তোর পাশে আসি। ফার্স্ট পেপার যদি কোনো কারণে খারাপও হয়, আল্লাহ না করুক, তার সেকেন্ড পেপার আমরা আরও দ্বিগুণ কষ্ট করবো। তো একদম টেনশন নিবি না, দুনিয়াতে কেউ থাকুক আর না থাকুক, ওই এক আল্লাহ আছে, আর আল্লাহ যদি চায় তাহলে আমি তোদের পাশে আছি। ভিডিওটা তোর যে ফ্রেন্ডের কাছেই মনে হয় শেয়ার করা দরকার করে দে, কারণ এই একটা ভিডিওতে প্রতিটা কনসেপ্ট আমি শেয়ার করে দিছি, এর থেকে হেল্পফুল কোনো ভিডিও হতে পারে না। সবাই ভালো করে পরীক্ষা দেন, বেস্টটা দিয়ে আসেন, পরীক্ষার শেষ মিনিট পর্যন্ত ট্রাই করেন, পারেন না পারেন শেষ মিনিট পর্যন্ত ট্রাই করেন, গিভ আপ করবি না, কান্না একদম করবি না, মন খারাপ করার কোনো সুযোগই নাই, ইউ হ্যাভ টু ডু ইউর বেস্ট। এবং নিচের ফেসবুক গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে রাখেন, একটা রিকোয়েস্ট, কারণ কমিউনিটিতে আমরা একসাথে থাকলে মেসেজগুলো তাড়াতাড়ি ডেলিভার করা যায়। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ। এই পরীক্ষাটা ইনশাল্লাহ তোর বেস্ট।